ওই রাতের এত মাইরের পরেও এই বখাটেগুলো মেয়েবাজি ছাড়েনি। বখাটেগুলো সানামের মাথা থেকে পা অবধি লালসার দৃষ্টিতে দেখছে। অতঃপর তারা সানামের দিকে এগুতে লাগলো। সানাম সামনে কিছু বখাটে দেখতে পেয়ে অনেকটা ঘাবড়ে গেল। এবার কোন বিপদের সম্মুখীন হতে যাচ্ছে সে। ছেলেগুলো টিটকারি মেরে সানামকে বলল, কি সুন্দরী, বডিগার্ড লাগলে আমরা রাজি, শুধু একটু আনন্দ দিলেই চলবে। ভয়ে সানামের গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সব কথা পাখি যেন গুলিয়ে যাচ্ছে। এক হাতে পার্স এবং অপর হাতে আঁচলটা মুঠোবদ্ধ করে রেখেছে শক্তভাবে। ভয় আবারও সানামের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল এবং পানি পিপাসাও তার পেয়েছে বেশ। ছেলেগুলো এবার এগোতে লাগলো। সানামের এতক্ষণে গলার স্বর ফিরে আসলো। সানাম কাঁপা কাঁপা গলায় বলল, কি সমস্যা? আমার দিকে আসছেন কেন? আমায় যেতে দিন। কান্নার কারণে সানামের কণ্ঠটাও অস্পষ্ট। কেমনে যেতে দেই বলো তো? এমন লালপুরির সামনে আসলে যে কেউ জ্ঞান হারাই ফেলবে। আমাদের মাথায় যে অন্য কিছু। বলেই সানামের হাত ধরতে যাবে এমন সময় কেউ বাইক নিয়ে তার দলের মাঝে দিয়ে এন্ট্রি নিল। পাঞ্জাবি দেখে সানামের চিনতে বাকি রইল না মানুষটি কে। সানামের উষ্ঠজোড়ায় এক চিলতে হাসি ফুটে উঠল। ফারিস হেলমেট খুলে ছেলেদের দিকে তাকালো। ছেলেগুলো ফারিসকে দেখে ভয় পেয়ে গেল, কারণ কিছুদিন আগেই ফারিস তাদের অবস্থা বেহাল করে দিয়েছিল। ফারিস এক একটাকে ভালোভাবে দেখে সানামের হাতে হেলমেটটা দিয়ে চুল এক হাতে দিয়ে ঠিক করতে করতে বাইক থেকে নেমে ছেলেগুলোর সামনে দাঁড়ালো। তোদের কি শরম লজ্জা নেই? এত মাইর খাওয়ার পরেও সেই মেয়েবাজি থামাস না? গতবার 3 দিনে ভালো হয়েছিস, এবার কয়দিনে এভাবে দাঁড়িয়ে থাকতে পারবি? একটা ছেলে কিছুটা কাপা কাপা গলায় বলে উঠল, তাতে তোর কি? আমরা যা ইচ্ছা করব। ফারিস তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটার দিকে তাকালো, অতঃপর দৃষ্টি নত করে হেসে বলল, তাহলে আমারও অনেক ইচ্ছা করছে তোদের মেরে হসপিটালে অ্যাডমিট করতে। বলেই ফারিস আশেপাশে তাকে একটা মোটা গাছের ডাল পেল। ওইটা নিয়ে এসে সবগুলোকে ইচ্ছে মতো মারলো। কয়েকটার হাত ভেঙেছে তো কয়েকটার পা। বেচারারা ফারিসকে ছুঁতেও পারল না। তবে এক বখাটে ফন্দি করে ছোট কাটার দিয়ে ফারিসের হাত কেটে দেয়, যা দেখে সানাম চিৎকার দিয়ে ওঠে। ফারিস কয়েকবার হাত ঝেড়ে অতঃপর সেই ছেলেটার মাথায় বাড়ি দেয়। এতে করে ছেলেটা অজ্ঞান হয়ে যায়, রাস্তায় মুখ থুবড়ে পড়ল। বাকিগুলো সেই ছেলেটাকে টানতে টানতে কোনো রকমে পালালো। সবাই পালালো। ফারিস হাতের লাঠি ফেলে বাইকের দিকে এগিয়ে গেল। সানাম হেলমেট বাইকের সাথে ঝুলিয়ে এক প্রকার ছুটে এসে ফারিসের হাত ধরলো এবং কাঁদতে কাঁদতে বলল, কি দরকার ছিল এত হিরোগিরি করার? এতটা কেটে গিয়েছে আপনার, সে খেয়াল আছে? তিলকে তাল না বানিয়ে সঠিকভাবে বোঝাতে শিখুন। মারপিট কোনো কিছুর সমাধান না। ফারিস সানামের কাছ থেকে নিজের হাত ঝাড়া দিয়ে নিয়ে বলে, আমার বিষয়ে তোমার না ভাবলেও চলবে। আমার কখন কি করতে হবে না হবে সেই জ্ঞান নিশ্চয়ই তোমার থেকে নিব না। এখন বাইকে বসো, নয়তো এখানেই নিজের বিএফের জন্য দাঁড়িয়ে থাকো। জ্যামিট। বলেই হেলমেট পরে বাইকের উঠে বসলো। ফারিসের এমন ব্যবহার সানাম যেন স্ট্যাচু হয়ে গেল। সানাম কি কেমন করলো যার জন্য ফারিস এমন ব্যবহার করবে? সানামের চোখের কোণা বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। অতঃপর মাথা নিচু করে চোখ মুছে বাইকে উঠে বসলো, কিন্তু ফারিসকে স্পর্শ করলো না। ফারিস যেই বাইক টান দিল, এতে সানাম হুমড়ি খেয়ে ফারিসের পিঠের উপর পড়ল। এমন হয় ফারিসের সারা শরীর দিয়ে যেন বিদ্যুতের শক খেল। ফারিস যেন অনুভূতিহীন হয়ে গেল, তবে কিছু প্রকাশ করলো না। সে এক মনে বাইক চালাচ্ছে। এদিকে সানাম নিঃশব্দে কাঁদতে কাঁদতে চোখ লাল, নাক রক্তিম হয়ে গেছে। পিপাসা এখনো তার আছে। এতক্ষণ ভাবছিল ফারিসকে পানির কথা বলবে, কি বলবে না। যখন বুঝলো পানি না পেলে উপায় নেই, তখন আস্তে করে চাপা স্বরে বলল, শুনুন। ফারিসের কোনো রেসপন্স না পেয়ে সানাম ফারিসের কাঁধে হাত রেখে বলল, শুনুন না। কান খোলাই আছে আমার। পানি আছে, খুব তৃষ্ণা পেয়েছে। ফারিস রেসপন্স করলো না। কিছুক্ষণের মধ্যে একটা টঙের সামনে বাইক থামালো। সানামকে বসতে বলে সে টঙে গিয়ে একটা পানির বোতল কিনে আনলো। সানাম নির্বাক হয়ে ফারিসের দিকে তাকিয়ে রইল। ফারিস বোতলে চুমুক দিয়ে সানামের দিকে এগিয়ে বলল, লাগবে? সানামের কিছুটা রাগ হলো।
মুখ লাগিয়ে পানি খেয়ে এখন পানি সাজছে। কিন্তু ফারিস যা ভেবেছিল তা ভুল প্রমাণিত করে সানাম সেই বোতলেই চুমুক দিয়ে পানি খেলো। ফারিস হাঁ হয়ে তাকিয়ে রইল। ফারিস ভেবেছিল সানাম এই বোতলে নিবে না বা আরেকটা কিনে আনতে বলবে, কিন্তু এই যে কোনো অভিযোগ না করেই ডাইরেক্ট খেয়ে নিল। সানাম ঢকঢক করে পানি খেয়ে হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছে বলল, পানিতে কি চিনি মেশানো হয়? মানে? অবাক হয়ে বলল ফারিস। না, কেমন অমৃত স্বাদ লাগছিল। সানামের কথায় ফারিস বিষম খেলো। অতঃপর সানামের দিকে তাকাতেই দেখলো সানামের চোখ, মুখ, নাক লাল হয়ে আছে। চোখের কাজল চোখের পানিতে লেপটে গেছে। এতেই যেন ফারিস ঘায়েল হয়ে গেল। সানাম ফারিসের সামনে তুড়ি বাজাতেই ফারিসের ধ্যান ভাঙলো। সানাম মিনতির সুরে বলল, চা খাওয়াবেন প্লিজ? সেই দুপুর থেকে কিচ্ছু খাইনি। সানামের কথায় ফারিস না বলতে পারল না। নিজেকে সামলে ফারিস চলে গেল 2 কাপ চা আনতে। ফারিসকে যেতে দেখে সানাম নিজের সব কষ্ট ভুলে গেল। সব শেষে ঠোঁট জোড়ায় ফুটে উঠল বিশ্বজয়ের হাসি। কিছুক্ষণ বাদে ফারিস 2 কাপ চা এনে সানামের সঙ্গে কিছুটা হেলান দিয়ে বাইকে বসলো। সানামকে চা দিয়ে নিজেও খেতে শুরু করলো। সানাম চায়ে চুমুক দিচ্ছে আর ফারিসের খাওয়া দেখছে। ফারিসের নজর দূরে, তাই সে সানামের মুগ্ধ দৃষ্টি খেয়াল করছে না। দুজনে রাতের পরিবেশ উপলব্ধি করে চা শেষ করে বাসায় চলে আসলো। আজকের দিনটা সানামের কাছে খুব স্পেশাল একটা দিন। সে পেরেছে ফারিসের সাথে কিছুটা হলেও সময় কাটাতে। কিন্তু ফারিস তখন তাকে বয়ফ্রেন্ডের কথা বলল কেন? ফারিস ওই কথাটা কোন সাপেক্ষে বলল? তবে ফারিসের হাতে এখনো ব্যান্ডেজ করেনি, যা সানামকে বেশ ব্যথিত করছে। গভীর রাতে ফারিস যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তার রুমে কেউ প্রবেশ করে। ফারিসের দরজা হালকা ভেজানো দেখে কেউ মিনমিন করে বলল, কিরকম ছেলে রে বাবা, দরজা খুলে ঘুমিয়ে যায়? যদি আমার মন পুরুষকে কেউ চুরি করে নেয় না, আমি থাকতে তাকে কেই বা চুরি করবে? আর মশাইয়ের যা রাগ বাবা গো বাবা। দেখি ব্যান্ডেজ করেছেন নাকি না করে উনি ঘুমায় কত। বলে পা টিপে টিপে ফারিসের দিকে এগিয়ে গেল। পূর্ণিমার রাত হওয়ায় চাঁদের আলো ফারিসের ঘরকে আবছা আলোকিত করে রেখেছে। ফারিসের ঘুমন্ত মুখটা চাঁদের আলোতে কতটা নিষ্পাপ লাগছে। কেউ মুগ্ধ হয়ে ফারিসকে দেখছে। এই মন পুরুষ, আপনি এত সুন্দর কেন বলুন তো? আপনাকে এত সুন্দর হতে কে বলেছে? আপনার প্রেমে পড়তে পড়তে আমি যে ক্লান্ত। আর কত পড়বো বলুন তো? কোমরটা তো মেবি ভেঙে গুড়িয়ে যাবে, তাও আপনার প্রেমে পড়া শেষ হবে না। জানেন আপনাকে কোনো মেয়ে চোখ দিয়ে গিলে খেলে আমার কতটা ফাটে? দেখেন তাদের অবস্থা। আপনার তো আবার এত দিকে খেয়াল থাকে না। আপনি তো আপনার ভাব নিয়ে খুব ব্যস্ত। সমস্যা নেই, অন্য কোনো মেয়েকে দেখা লাগবে না আপনার। আপনি শুধু আমাকে দেখবেন, বুঝলেন? এখন আপনার হাতটা দেখি। মনে তো হচ্ছে না ব্যান্ডেজ করবেন, কারণ আপনি তো আবার রাগের গোডাউন। হ্যাঁ, ঠিক ভেবেছিলাম আপনি ব্যান্ডেজ করেন। হায় রে মাবুদ, এনাকে নিয়ে যে কই যাব। বলে অতি যত্নে ফারিসের হাত ব্যান্ডেজ করে দিতে লাগলো। ফারিস হালকা নড়ে চড়ে উঠল। সে তার ব্যান্ডেজ করা থামিয়ে দেয়। ফারিস যখন আবার ঘুমিয়ে যায়, তখন আবারও তার কাজে মনোযোগী হয়। ব্যান্ডেজ শেষ হলে ফারিসের দিকে কিছুক্ষণ তাকিয়ে ফারিসের চুলে বিলি কেটে দিয়ে সে চলে গেল রুম থেকে। দরজা ভিজিয়ে দিতেই মুচকি হেসে বলল, শুভরাত্রি মন পুরুষ। কয়েক মাস কেটে গেল। এর মাঝে সানাম নিজেকে অনেকটা গুছিয়ে নিতে সক্ষম হয়েছে। তবে 2টা টিউশনি দিয়ে আর কতই বা চলবে। তাই সানাম ঠিক করলো সে আরো কয়েকটা টিউশনি জোগাড় করবে। কিন্তু কি করে? এসব ভাবতে ভাবতেই সে ব্যাগ গুছাচ্ছিল। ক্লাস শেষ তো এখনই বাসায় যাওয়ার পালা। সানামের পাশে ইতিকে অনেক তাড়াহুড়ো করতে দেখলো। হঠাৎ সানামের ইতির ব্যাগের ভেতর চোখ গেল। নেভি ব্লু রঙের একটা ড্রেস। এটা ইতির ব্যাগে প্রায় দেখে সানাম, তবে প্রশ্ন করার মতো সুযোগ হয়ে ওঠেনি। সানাম প্রশ্ন করল, ইতি, এই ড্রেসটা আমি প্রায়ই তোর ব্যাগে দেখেছি। এটা কিসের ড্রেস বলবি? আরে বলবো না কেন, আমি তো পার্ট টাইম জব করি, হাফ বেলা। ভার্সিটি থেকে আমি সেখানে ডাইরেক্ট চলে যাই, তাই ব্যাগে করে ড্রেসটা নিয়ে আসি। কিসের জব? একটা মাল্টিন্যাশনাল কোম্পানির রিসেপশনে বসতে হয় আর কিছু কাজ করতে হয়। মাল্টিন্যাশনাল মানে তো অনেক বড়। তুই বড় ডিগ্রি ছাড়া কিভাবে চান্স পেলি?
সবই আমাদের দয়ালু বসের কামাল বেইব। জানিস, মানুষটা আমাদের মতো স্টুডেন্টদের জন্য অনেক ভালো ভালো ব্যবস্থা করে দিয়েছে, আমাদেরও কাজের উপযোগী করেছে। সত্যি? আচ্ছা, আমিও কি জয়েন করতে পারবো? না মানে এখন মাসের শেষ যদি কাউকে নেয়। হুম, আচ্ছা তাহলে আজ তুই আমার সাথে চল, যেতে যেতে ওদের কাজ বুঝিয়ে দিব, অ্যান্ড বসের সাথেও কথা বলে নেব। এখন যেতে তোর কোনো সমস্যা হবে না তো? আরে না, চল যাই, আমার জবটা লাগবে রে। ঠিক আছে চল। বলে ইতি সানামকে সাথে নিয়ে চলে গেল। যাওয়ার পথে হঠাৎ সন্ধি এসে ইতিদের পথ আটকালো। সন্ধি মুগ্ধ চোখে ইতিকে দেখে বলল, কোথায় যাচ্ছ ইতি? সন্ধির খোল লাগা কণ্ঠ শুনে ইতি কিছুটা লজ্জা পেল এবং আমতা আমতা করে বলল, অফিস। সানাম ওদের বিষয়টা বুঝতে পেরে কিছুটা সরে আসলো। ইতি এবং সন্ধি রিলেশন করছে তা ভার্সিটির এমন কেউ নেই জানে না। সন্ধি নিজেই ভার্সিটির সবার সামনে ইতিকে প্রপোজ করেছিল। ইতি যেহেতু আগে থেকেই সন্ধিকে পছন্দ করত, তাই সেও আর রিজেক্ট করেনি। পছন্দ থেকে ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়েছে। সানাম দূর থেকে দুজনকে দেখে ফারিসের কথা ভাবছে। ফারিস সেদিনের কিছুদিন তার সাথে কিছুটা দুর্ব্যবহার করলেও পরে থেকে আবার নর্মাল বিহেভ করেছিল। কারণ জানতে চাইলে সানামকে ফারিস কিছুই জানায়নি, তাই সানামও বেশি জোর করেনি। তবে সেই ব্যবহারের উত্তর অনেক খুঁজেছে কিন্তু পায়নি। তবে সানামের আজও অজানা সেদিন ফারিস সানামের বয়ফ্রেন্ডের কথা কেন বলল। সানাম আনমনে ছিল, এমন সময় ইতি এসে সানামের ধ্যান ভাঙালো। কি রে, কোথায় হারিয়ে গেলি? কই, আমার তো সন্ধি ভাইয়ের সাথে কথা বলা হলো। ইতি লাজুক সুরে বলে। হুম। সানাম হাসলো। তারপর দুজনে মিলে চলে গেল রাস্তার। সানামকে ইতি সবটা বুঝিয়ে দিল। অতঃপর ইতি তার বসকে ফোন করে সানামের বিষয়টা বলল। বস জানালো সানামকে যেন নিয়ে আসে। বসের সম্মতি শুনে সানাম বেশ খুশি হলো। ইতির ভাষ্যমতে কাজের সময় মেনটেনটা সানামের মনে ধরেছে। প্রায় 40 মিনিট পর পর রিস্কা অফিসের সামনে এসে থামলো। ইতি ভাড়া মিটিয়ে দিল। সানামকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। রিসিপশন দিয়ে যেতেই দেখলো একজন মেয়ে বসে আছে, আরেকজনের সিট খালি। একটা মেয়ে ইতিকে হাত নাড়িয়ে হাই জানালো। ইতিও হাই দিল। মুচকি হাসি দিয়ে সেই মেয়েটা নেভি ব্লু কালারের ড্রেস পরে আছে। ইতি সানামকে লিফটে করে স্যারের ফ্লোরে চলে গেল। লিফট থেকে নেমে চলে গেল একটা বড় দরজার সামনে। দরজা নক করতে বস বলে উঠল, কামিং। ফারিস তার কয়েক মাসের পরিশ্রমে বেশ ভালো একটা অবস্থায় এসেছে। বস ভীষণ খুশি ফারিসের মতো একজন স্টাফ পেয়ে, তাই ফারিসকে বেশ ভালো পদ দেয়। ফারিসের এখন নিজের ক্যাবিন আছে। কিছুদিন পর হয়তো তার একজন অ্যাসিস্ট্যান্টও হবে। সেদিন ফারিস ঘুম থেকে উঠে তার হাতে ব্যান্ডেজ দেখে ভাবে হয়তো তার মাই হাতে ব্যান্ডেজ করেছে। কিন্তু এখানে যে আরেক গল্প আছে যা ফারিসের অজানা। তার এও অজানা সে ঘুমিয়ে গেলে প্রতি রাতে তাকে দেখতে তার কক্ষে কে আসে। সেদিনের কিছুদিন পরই ফারিস সন্ধিকে দিয়ে খবর নেয় যে সানামের সাথে ছেলেটা কে ছিল। সন্ধি তাকে জানায় সে সানামের ব্যাচমেট, শুধুই বন্ধু। এই কথা শুনে ফারিসের বেশ অনুতপ্ত হয়েছে। বাই চান্স যদি সেদিন রাতে সে ঠিক সময় না পৌঁছতো, তাহলে বখাটেগুলো সানামের কি হাল করত ভাবতেই তার গায়ে কাঁটা দিয়ে উঠত। তবে সেই দিন থেকেই সানামকে নিয়ে অল্প অল্প ভাবতে শুরু করেছে। দুপুর প্রায় 3টা বেজে গেছে, এখনো সানামের বাসায় ফেরার খবর নেই। ইকরাম ফরিদ বেশ চিন্তিত হয়ে বসে আছে। এদিকে সানামের ফোন নম্বরও নেই যে ফোন করে খবর নিবে। অন্ত নেই, তার অফিসে গিয়েছে। নানিকে অন্ত সেদিন তার ভাইয়ের বাসায় রেখে এসেছে। নানি তো তার এখন ছেলে বৌমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। শাস্তির কারণ, তার ছেলে তাকে মিথ্যা বলে তার আদরের মেয়ের বাড়িতে রেখে এসেছে। তাই নানিও প্রতিজ্ঞা করেছে এদের উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। ইকরাম ফরিদ আর উপায় না পেয়ে ফারিসকে ফোন করলো। ফারিস তখন অফিসিয়াল কিছু প্রজেক্ট রেডি করছিল। হঠাৎ বাবার অসময় কল দেখে ফারিস রিসিভ করতে দেরি করলো না। হ্যাঁ বাবা বলো, এই অসময়ে কল করলে যে? কাজের সময় ডিস্টার্ব করার জন্য দুঃখিত বাপ আমার, কিন্তু উপায় না পেয়ে কল করেছি। ইকরাম ফরিদের কথায় ফারিস নড়েচড়ে বসলো। অতঃপর কিছুটা অস্ফুট সুরে বলল, উত্তেজিত হয়েও না বাবা, কি ব্যাপার সেটা তো আগে বলো। সানাম এখনো বাড়ি ফিরেনি, নাম্বারও নেই, তাই তোকে বললাম তুই কল করে জেনে নিস ও কোথায় আছে। মেয়ে মানুষ, তাও আবার পরের, বুঝিসই তো, চিন্তা হয়।
ইকরাম ফরিদের কথায় ফারিস কিঞ্চিত ভ্রু কুঁচকে এলো, অতঃপর বাবাকে আশ্বাস দিয়ে বলে, তুমি চিন্তা করিও না বাবা, আমি কল করছি। ঠিক আছে। বলেই ইকরাম ফরিদ কল কাটলেন। এদিকে ফারিস সানামকে কল করলো, কিন্তু সানামের নাম্বার বন্ধ। কয়েকবার ট্রাই করলো, কিন্তু রেসপন্স পেল না। সানামকে খুঁজতে বের হবে এমন সময় ফারিসের কল এলো। ফারিস সানাম ভেবে জলদি ফোনের স্ক্রিনে তাকাতেই দেখলো বস কল করেছে। আশার আলো ফুস করে নিভে গেল। ফারিস অফিস থেকে বের হতে হতে কল রিসিভ করলো। হ্যাঁ স্যার বলেন। হে ইয়াং ম্যান, তোমার জন্য গুড নিউজ আছে। তোমার অ্যাসিস্ট্যান্ট ঠিক করেছি। আমার কেবিনে এসে তার সাথে কথা বলো। অ্যাকচুয়ালি স্যার আমার বাড়ি থেকে একটা আর্জেন্ট কল এসেছে, তাই বেরিয়ে গেছি। সরি স্যার, আপনার পারমিশন নিতে পারিনি। ইটস ওকে ইয়াং ম্যান, টেক ইউর টাইম। থ্যাংক ইউ স্যার। বলেই ফারিস সানামের ভার্সিটির দিকে চলে গেল। বস কল কেটে সামনে তাকালো সানামের দিকে। হ্যাঁ, ইতি ফারিসের কোম্পানিতেই জব করে এবং সানামও এখানেই জব নিচ্ছে। বস সানামের পাশের মেয়ে রিত্তাকে বলল, সরি রিক্তা, এখন কিছু কাজ গিয়েছে, সো তুমি কাল দেখা করে নিও। ইটস ওকে স্যার, আমি কি এখন যেতে পারি? ইয়েস। খুব খুশি হয়ে বলে রিত্তা। মেয়েটা যেন নাচতে নাচতে বেরিয়ে গেল। রিত্তা আজ ইন্টারভিউ দিতে এসেছে। ইতি সানামকে সকল কাগজপত্র তার ফোনে দেখালো। বস মনোযোগ দিয়ে সবটা দেখে বলল, ওয়াও, তোমার রেজাল্ট তো বেশ ভালো মিস সানাম। এখন বলো, এই অধম তোমায় কি সাহায্য করতে পারি? মুচকি হেসে বলল বস। সানাম কিছুটা ইতস্তত হয়ে বলল, স্যার, আপনি আমার বাবার বয়সী, তাই প্লিজ এভাবে বলবেন না। আচ্ছা বেশ, তাহলে তো আমি তোমার দ্বিতীয় বাবা হয়ে গেলাম। তো আচ্ছা বেশ, তাহলে তো আমি তোমার দ্বিতীয় বাবা হয়ে গেলাম। তা তোমার প্রথম বাবা কোথায়? সে কি জানে তার মেয়ে আমাকে দ্বিতীয় বাবা বানিয়েছে? হেসেই বলল বস। ইতি হাসতে গিয়েও থেমে গেল এবং করুণ চোখে সানামের দিকে তাকালো। সানামের চোখের কোণ ভিজে আছে। সানাম ভাগা গলায় বলল, আমার বাবা নেই স্যার, আমি এতিমখানায় বড় হয়েছি। বস এ কথা মোটেও আশা করেনি। তিনি বুঝলেন এই ছোট্ট মেয়েটাকে সে নিজের অজান্তেই বেশ কষ্ট দিয়ে ফেলেছেন। তাই বস নিজেকে সামলে কিছু কৌতুক বলল, যার ফলে সানাম খিলখিলিয়ে হেসে দিল। বস এবং ইতিও হাসলো। বস সানামের দিকে তাকিয়ে নরম সুরে বলল, আজ যেন কোনোদিন না শুনি নিজেকে এতিম বলেছ। তুমি এতিম নও, আমি তোমার বাবা, ঠিক আছে? সানাম জানে এটা তার জন্য সান্ত্বনা বাণী, তাও সে মুচকি এসে মাথা নাড়ালো। ইতি শেষে বলে, স্যার তাহলে আমরা উঠি? আরে কোথায় যাচ্ছ? ওকে কি তার কাজ বুঝিয়ে দিব না? সানাম বাকরুদ্ধ হয়ে গেল। কাপা কাপা গলায় বলে, মামা মানে? বারে, আমার মেয়ে আমার কাছে জব চেয়েছে, আমি কি করে তাকে খালি হাতে ফিরিয়ে দেই? তুমি এখন থেকে যে আমাদের অফিসেরই মেম্বার। হেসেই বললেন বস। অতঃপর বস ম্যানেজারকে পাঠালেন। সানাম এখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ম্যানেজারের হাতে একটা ফর্ম নিয়ে আসলো এবং বসের নির্দেশ সানামকে সে ফর্মটা দিয়ে বলল, ইতি সানামের বদলে ফর্মটা নিয়ে সানামকে নিয়ে টানতে টানতে বেরিয়ে গেল। বস দুজনেরই ছেলে মানুষই দেখে হেসে দিল। হাসতে হাসতে নিজের চেয়ারে হেলান দিয়ে আপন মনে বলল, আমারও যদি একটা মেয়ে থাকতো, আফসোস। বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। ফর্ম পূরণ করে জমা দিয়ে এবং রিসিপশনে ইউনিফর্ম নিয়ে সানাম বের হলো অফিস থেকে। আজ সে ভীষণ খুশি। আগামী 1 তারিখ থেকে তার জয়েন। সানাম কোনো রিস্কা না পাওয়ায় সামনের দিকে হাঁটতে লাগলো। সন্ধ্যা নেমে গেছে। পাখিরাও তাদের নিজ নিরে ফিরে যাচ্ছে। রাস্তার পাশে সোজা দাঁড়ানো ল্যাম্পপোস্টের লাইটগুলো একটা একটা করে জ্বলছে। চারপাশে ঠান্ডা স্নিগ্ধ বাতাস। এমন শান্তির বাতাসে চোখ বুজে কয়েকবার দীর্ঘশ্বাস ফেলল সানাম। হাঁটতে হাঁটতে হঠাৎ তার ফোনটার কথা মনে হলো। তাই সে ব্যাগ থেকেই ফোনটা নিল। ফারিসকে কল দেওয়ার জন্য সানাম নিজেই সাথে ফোনটা রাখে। ক্লাসে ফোন অফ করে রাখে, কিন্তু আজ ক্লাস শেষ হওয়ার পর অন করতে ভুলে গেছে, তাই ফোন বন্ধ ছিল। ফোন অন করতেই সানাম তো অবাক। ফারিসের 43+ মিসড কল, যা সানামকে হুমড়ি খাওয়া। এতবার কেন কল করলো তার মানে বুঝলো না সানাম। তাই সে দ্রুত ফারিসকে কল ব্যাক করলো। ফারিস যেন সানামের কলের অপেক্ষায় ছিল। সাথে সাথে রিসিভ করে ঠান্ডা স্বরে বলে, কোথায় আছো? ফারিসের এমন প্রশ্নে সানাম ভ্রু কুঁচকালো। আশেপাশে তাকিয়ে সানাম তার লোকেশন বলতেই 3 শব্দই বলল,
বলেই কল কেটে দিল। সানাম ফোনের দিকে অপলক তাকালো। ফারিসের এমন ঠান্ডা কণ্ঠ সানামকে কেমন শিউরে তুলছে, যেন ঝড়ের পূর্বাভাস। ফারিসের কথা ভাবতে ভাবতেই দেখলো ফারিস এসে হাজির। ফারিস বাইক থেকে নেমে ধপাধপ পা ফেলে সানামের সামনে এসে দাঁড়ালো। সানাম বেশ ঘাবড়ে গেল ফারিসের চেহারা দেখেই বোঝা যাচ্ছে বেশ রেগে আছে ফারিস। সানাম কিছু বলার আগেই ফারিস বিনা বাক্যে সানামকে কষিয়ে এক চড় মারল। সানাম পূর্বের ন্যায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ফারিস রাগে সাপের মতো ফোঁস ফোঁস করছে। এর কি তোমার চামচা পাইছো? তোমার এতই ডানা মেলেছে যে আমাদের তোমার অবস্থান জানানোর মতো প্রয়োজন বোধ করো না? আমাদের কি কাজ নাই? আমাকে কি মনে করো তুমি? তোমার জন্য কাজ পেলে তোমার জন্য রাস্তায় রাস্তায় ঘুরঘুর করব? একটা ফোন বা ছোট মেসেজ করে দিলে তো দুপুর থেকে এদিক সেদিক দৌড়াতাম না। চিন্তায় ফেলতে খুব ভালো লাগে, তাই না? কোনো কিছু না ঘটালে তো দেখছি তোমার ভিতর শান্তি নাই, তাই কিছুদিন পরপরই ঝামেলা বাজাও, আর আমাকে সবসময় সেই ঝামেলায় ঝালের মতো ফাঁসতে হয়। আমার কথা তো বাদই দিলাম, কিন্তু আমার বাবা দুপুর থেকে তোমার চিন্তায় না খেয়ে বসে আছে। তুমি কই গেছো, কোথায় গেছো কিছুই বলনি। তুমি কি আসছো আমাদের বরবাদ করতে? সব কিছুর একটা লিমিট থাকে সানাম। ম্যাচিওর না হয়ে আবার আসো, বড় বড় কথা বলতে আসো। মুখটা তো চলে বেশি, তাও এটা বুঝো না তোমার জন্য বাসার মানুষ কতটা চিন্তিত থাকে। ইউ আর এ ফুল স্টুপিড। সানাম ছল ছল নয়নে ফারিসের দিকে তাকিয়ে সব কথা গিলল। কোনোদিন কল্পনাও করেনি ফারিস তার গায়ে হাত তুলবে। হ্যাঁ, মানছে তার ভুল, তাই বলে চড় মারবে, এমন রুড বিহেভ করবে? সে কি জানে তার এমন ব্যবহার সানামের বুকে গিয়ে সুইয়ের মতো লাগে? ফারিস সানামকে অনেকক্ষণ বকে, অতঃপর তাকে নিয়ে বাসায় ফিরল। বাসায় ফিরে সানাম অন্ত এবং ইকরাম ফরিদের কাছে ক্ষমা চেয়ে ফারিসের দিকে না তাকিয়ে মনমরা হয়ে নিজের ঘরে চলে গেল। ফারিসও কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল। বেচারার রাগ এখনো কাটছে না। সানাম সেদিন আর রুম থেকেই বের হয়নি। রাতে অন্ত খাবারের জন্য ডাকলেও সানাম বলে তার খিদে নেই, খিদে পেলে খেয়ে নিবে। অন্ত সানামের সাথে আর জোরাজুরি করেনি। এদিকে সানামের কণ্ঠ ফারিস লিভিং রুমে বসেই ঠিকই শুনলো। ফারিস মুখ বাঁকিয়ে মনে মনে বলল, নিজে দোষ করে আবার খাবারের সাথে রাগ দেখায়। আমি জানি তুমি খেতে বের হবে, তখন দেখিও তোমায় কি করি, স্টুপিড। অবশেষে সানামকে ছেড়ে ওরা ডিনার শেষ করলো। ডিনার করে যে যার মতো ঘরে চলে গেল। যাওয়ার আগে ফারিস সানামের খাবারের কথা মনে করিয়ে দিল অন্তকে। অন্ত সম্মতি জানিয়ে খাবার একটা প্লেট সাজিয়ে সেটা ঢেকে ডাইনিং টেবিলে রাখলো। কিচেনের যে লাইটটা সবসময় জ্বালানো থাকে সেটা ফারিস আজ ইচ্ছে করে বন্ধ করে দিয়ে নিজের ঘরে চলে গেল। ফারিসের ধারণা অনুযায়ী সানাম আধ ঘন্টা পরপরই রুম থেকে বের হলো। ক্ষুধায় তার পেটের মধ্যে বিশ্বযুদ্ধ চলছে। সেই ক্যান্টিনে একটা বাটার বোন খেয়েছিল, এরপর থেকে আর কিছুই পেটে পড়েনি। সানাম পা টিপে টিপে লিভিং রুমে আসতেই দেখলো সব অন্ধকার। সানাম অন্ধকারে এখন কি করবে বুঝলো না। পেটের সাথে তার মাথাটাও খালি হয়ে আছে। তাও সানাম না থেমে সামনের দিকে হাত বাড়িয়ে হাতড়াতে শুরু করলো। একসময় না দেখতে পেয়ে সানাম ধুম করে সোফার সাথে কোমরে বাড়ি খেলো। ব্যথায় কিছুটা চোখ মুখ খিচে রইল, তাও একটা শব্দ করলো না। সানাম সেই সোফাতেই কিছুক্ষণ বসে রইল। কিন্তু ব্যাপার কি, প্রতিদিন তো কিচেনের লাইটটা জ্বালানো থাকে, আজ কি লাইট ফিউজ হলো নাকি? সানাম মনে মনে ভাবলো। কি ভাবতেই সানামের ফারিসের কথা মনে পড়লো। সানাম খাওয়ার চিন্তা বাদ দিয়ে রাগে ফুঁসতে লাগলো এবং ভাবতে লাগলো আজ সে ফারিসকে বালিশ চাপা দিয়ে মেরেই ফেলবে। পরের ছেলে হয়ে তার এত বড় সাহস আমায় চড় মারে। সানাম আবারও অজানা পরিকল্পনায় দেওয়াল ধরে হাতড়াতে অনুমান অনুযায়ী ফারিসের রুমের সামনে আসলো। দরজা প্রতিদিনের মতোই হালকা ভেজানো ছিল। সানাম দরজা খুলে পা টিপে টিপে ঘরে প্রবেশ করলো। সানাম অন্ধকারের বোঝার চেষ্টা করলো ফারিস ঘুমিয়েছে কিনা। ধীরে ধীরে ফারিসের বেডের কাছে দিকে এগুতেই আবছা আলোয় দেখলো কেউ একজন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আরে ধুর, কেউ একজন কেন বলি, ফারিসের বেডে তো ফারিসই হবে নাকি? সানাম যে এগোবে অমনি পেছন থেকে দরজা বন্ধ করার শব্দ শুনলো। সানাম যেন বরফের মতো জমিয়ে গেল ভয়ে। ফারিস তো বিছানায় ঘুমাচ্ছে, তাহলে দরজা লক করলো কে? এর মানে কি ভূত? সানাম যখন এগুলো ভাবছিল তখনই পেছন থেকে সানামকে কেউ জাপটে ধরলো। এতে সানাম যেন ঝটকা খেলো আর চিল্লিয়ে উঠলো, ভূত! পেছনে কেউ চিল্লিয়ে উঠলো, চোর!
দুজনের উচ্চ কণ্ঠ ফারিসের রুমের চার দেয়ালে প্রতিফলিত হয়ে ঘর যেন কেঁপে কেঁপে উঠল। এক সময় ফারিস যখন বুঝলো মেয়েটা সানাম, ফারিস চুপ করে তৎক্ষণাৎ সানামের মুখ চেপে বলল, ওই ফাটাবাস চুপ করো, কানের মাথা খাওয়ার প্ল্যান করেছো নাকি? বলেই ফারিস তার পাশে থাকা লাইটের সুইচ অন করলো। সানাম রাগে জেদে ফারিসের হাতে জোরে কামড় দিয়ে পিছে ফিরল। ফারিস আউচ বলে হাত সরিয়ে নিল। আপনি তো সাধু পুরুষ, জোর করে চিল্লিয়ে তো আপনি আমার কানের মাথা খাইছেন। উফ, কান আমার শেষ। আমি তো ভাবছি আমার ঘরে চোর ঢুকছে। আপনি একটু বেশি ভাবেন। আমি বেশি ভাবি বলছিলাম, কিন্তু তুমি এত রাতে আমার ঘরে কি করো? ভ্রু কুচকে বলল ফারিস। ফারিসের প্রশ্নে সানাম থতমত খেয়ে গেল। সানামকে চুপ থাকতে দেখে ফারিস আবারও একই প্রশ্ন করলো। সানাম আমতা আমতা করে বলল, জানতে এসছি কিচেনে লাইট ফিউজ হয়েছে কিনা। আচ্ছা আমি যাই। বলেই ফারিসের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। ফারিসের কেন যেন সানামের কথা বিশ্বাস হলো না। সে সন্দেহ করলো। সানামের কি মনে হতেই সে বেডের দিকে তাকালো। আরে ওটা তো কোলবালিশ। সানামের এখন নিজের উপরই রাগ হতে লাগলো। কোলবালিশকে সে কিনা ফারিস ভেবেছিল। তাই তো বলি, সুঠাম দেহি যুবক এত রোগা কেন লাগছিল? আর ফারিসও কেমন, ব্ল্যাঙ্কেটের তলায় কেউ এইভাবে কোলবালিশকে ভরে রাখে? যত সব। ফারিস পিছে ফিরে সানামের দিকে তাকাতেই দেখলো সানাম কেমন করে তার বিছানার দিকে তাকিয়ে আছে। কি হলো, ওভাবে তাকিয়ে কি দেখছো? কিছু না। বলে সানাম যখনই ফারিসের দরজা খুলতে যাবে, ফারিস আবার পেছন থেকে সানামের মুখ চেপে ধরে লাইটের সুইচ অফ করে দিল। ফারিসের এহেম কাণ্ডে সানাম নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু ফারিস সানামকে পাত্তা না দিয়ে জলদি আলমারির পাশে দেওয়ালের সাথে লেগে রইল। সানামের মাত্রাতিরিক্ত নড়াচড়ায় ফারিস সানামের কানের সামনে মুখ এনে ফিসফিসিয়ে বলল, একদম নড়াচড়া করবে না, পায়ের আওয়াজ শুনছো না? ফারিসের উষ্ণ নিঃশ্বাস সানামের কানে এবং ঘাড়ে পড়ায় সানাম খানিকক্ষণ কেঁপে কেঁপে উঠল। ফারিসের কথায় সানাম এবার থেমে কান খাড়া করে শোনার চেষ্টা করলো। আসলেই একজোড়া পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে। কিছুক্ষণের মাঝে পায়ের আওয়াজটা ফারিসের দরজার সামনে এসে থেমে গেল এবং কেউ দরজায় করাঘাত করে বলল, ফারিস তুই চেঁচালি কেন? কিছু কি হয়েছে? ফারিস কিছু বলল না, চুপ করে রইল সানামের সাথে। এদিকে সানাম আল্লাহকে ডাকতে ব্যস্ত। যদি কোনোভাবে জানতে পারে এই মধ্যরাতে একটা অবিবাহিত ছেলের সাথে একই ঘরে একটা অবিবাহিত মেয়ের দরজা বন্ধ অবস্থায়, তাহলে ইজ্জত কি আর থাকবে? ইকরাম ফরিদ দরজার নিচে দিয়ে কিছু একটা পর্যবেক্ষণ করে নিল। অন্ত তখনই তাকে ঝাঁকিয়ে বলল, কি হলো বলুন তো? স্পষ্ট এই ঘর থেকে চিৎকার শুনলাম, কিন্তু ফারিস কেন দরজা খুলছে না? আমার মনে হচ্ছে আমরা একটু বেশি চিন্তা করছি। আওয়াজটা নিশ্চয়ই উপর অথবা নিচের ফ্লোর থেকে এসেছে। দেখছো না ফারিসের রুমের লাইট বন্ধ? ফারিস নিশ্চয়ই ঘুমাচ্ছে, তাই হয়তো ডাক শুনতে পায়নি। ওকে ঘুমাতে দাও, ছেলেটা অনেক খাটছে ইদানিং, ওর ঘুমানো প্রয়োজন। অন্ত আর কিছু বলল না। ইকরাম ফরিদের কথায় সম্মতি জানালে ইকরাম ফরিদ তাকে নিয়ে ঘরের চলে গেল। বাহিরে ওদের কথোপকথন ফারিস এবং সানাম শুনতে পেল। যখন বুঝলো তারা চলে গেছে, ফারিস সানামকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। সানাম একটা লম্বা শ্বাস ফেলে ফারিসের জানলার পর্দা সরাতেই তার চোখে কেউ টর্চ লাইটের আলো ফেললো। সানাম আলোটা নিতে না পেরে চোখ খিচে কিছুটা জানালার সাইডে চেপে গেল। ফারিসের অ্যাপার্টমেন্টের উপরে অ্যাপার্টমেন্টের বুশরাই টর্চটা এদিকেই মেরেছে। সে স্পষ্ট কোনো মেয়েকে জানালার সামনে দেখতে পেল। সানামের সরে আসা দেখে ফারিস দূর থেকে জানালার দিকে তাকালো। যখন বুঝলো কে বা কারা টর্চ মারছে, ফারিস তৎক্ষণাৎ পর্দা টেনে দিল। বিপদ যেন তাদের ছাড়তেই চাচ্ছে না। ফারিসের পর্দা টানা দেখে সানাম বলে উঠল, কি হলো? পর্দা টানলেন কেন? কি সুন্দর ঠান্ডা বাতাস ছিল। যা বোঝো না তা নিয়ে একদম কথা বলবা না। তোমাকে জানালার সামনে দেখলে কেলেঙ্কারি ঘটে যাবে। মানে এত রাতে কে আপনার রূপ দেখতে বসে আছে? সানামের তেরা কথায় ফারিসের সেই রকম রাগ হলো। সে সানামকে পাত্তা না দিয়ে পর্দার আড়ালে থেকে তার জানালার থাইট গ্লাসটা টেনে দিয়ে রুমের ড্রিম লাইট অন করলো। যখন জানালার সামনে দাঁড়াইছো তখন সরে আসছিলা কেন? লাইটের আলো চোখে লাগছিল, মনে হচ্ছিল কেউ আমার চোখে টর্চ তাক করে রেখেছিল। তো বুঝলা তো, কেউ ঠিকই আমার দিকে নজরদারি করতে দাঁড়াইছিল। এই সময় তোমায় কে বলেছিল এত জোরে চিল্লাইতে? এই দেখেন, দোষ আমার একার না, আপনিও
চেঁচাইছেন। মধুও খাবেন, আবার মধুর খরচ দেবেন না, এটা কোন ধরনের কথা? তুমি একটু বেশি পকপক করো। এখন জলদি বিদায় হও আমার রুম থেকে। যত সব ঝামেলা সব আমার ঘাড়েই চলছে। ঝামেলা আপনি নিজে ডেকে আনেন, তাই তো সেই ঝামেলার জেদ আমায় চর মেরে উসুল করেন। কথাটা সানাম ফারিসকে খোঁচা মেরেই বলল। ফারিস এতে আরো রেগে বলল, আমার এত শখ পড়ে নাই তোমার গায়ে হাত তুলে নিজের রাগ মেটাবো। তোমার উচিত ছিল আমাকে আগে থেকে ইনফর্ম করা, কিন্তু তুমি ফোন অফ করে মাস্তিতে ঘোরাফেরা করেছো। এদিকে আমি দুপুরের কাঠফাটা রোদে তোমায় খুঁজতে বের হয়েছি, অফিস থেকে ছুটি নিয়ে। পাক্কা 3.5 ঘন্টা তোমাকে খুঁজেছি। তুমি কি মনে করো সবকিছু এতই সোজা? তাই মেজাজ গরম ছিল। আমি আপনার কে হই যে আপনি আমায় পাগলের মতো খুঁজবেন? আমি কি বলেছি আমি ইনফর্ম না করলে আমায় রাস্তায় রাস্তায় পাগলের মতো খুঁজুন? দেখো তুমি জাস্ট আমার দায়িত্ব, আর আমার চিন্তা থাকবে কেন? আমি বাবার জন্যই তোমায় খুঁজতে বের হয়েছিলাম। ফারিসের কথাগুলো সানামের বুকে তীরের মতো বিঁধল। সে কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে নিজের চোখের জল আড়াল করার চেষ্টা করলো। অতঃপর নিজেকে সামলে বলতে শুরু করলো, আপনার বাবার জন্য আপনি আমায় 3.5 ঘন্টার মতো খুঁজেছেন, সেটা আমায় বিশ্বাস করতে বলছেন? আপনি তো জানেন আমি বিভিন্ন সময়ে ফ্রেন্ডদের বাসায় গিয়ে থাকি। আপনি তো আপনার বাবাকে চাইলেই বলতে পারতেন আমি আমার কোনো ফ্রেন্ডের বাসায় আছি, তাই হয়তো ফিরতে লেট হচ্ছে, কিন্তু আপনি তা করেননি। একটা এতিমের জন্য এত চিন্তা করা কি আদৌ ভালো চোখে দেখায় মিস্টার সাইমন ফরিস? আমি জানি আমি আপনার দায়িত্ব, বলা চলে আপনার ঘাড়ের আলগা বোঝা। তবে আপনার কাছে অনুরোধ রইল, আমার মতো এতিমের জন্য এত ট্রাস্ট নেবেন না। আমি কিছুদিন পর থেকে একটা জব করব, তখন ধীরে ধীরে আপনার এতদিনের সব খরচের টাকা শোধ করে দিব। জব পাওয়ার পরে চাইলে আমি হোস্টেলে গিয়েও উঠতে পারি, কিন্তু আমি তা পারবো না, কারণ আপনার বাবা মায়ের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, এতে করে তাদের কষ্ট দিয়ে দূরে থাকা আমার পক্ষে সম্ভব না। আমাদের হিসাবটা না হয় আমাদের মধ্যেই থাকো। শুভরাত্রি। বলেই সানাম দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে যেই বের হবে তখনই সানাম থেমে বলল, কাল থেকে আপনার আর আমার ভার্সিটিতে ছেড়ে আসার প্রয়োজন নেই, আমি নিজের পথ একাই চলতে পারি। বলেই হন হন করে সানাম নিজের ঘরে চলে গেল। খাবার ওভাবেই ডাইনিং এ পড়ে রইল। কিছুক্ষণ আগে সানামের যে খিদেটা ছিল সেটা যেন মরে গেছে। ফারিস তখনও নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। সানামের কথাগুলো ফারিসের কেন যেন হজম করতে পারছে না। বুকের বাঁ পাশে কেমন চিনচিন ব্যথা করছে তার। কথাগুলো এখনো যেন তার কানে বাড়ি খাচ্ছে। এই চিনচিনে ব্যথার মানে কি? না, আর অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। কিছুদিনের মধ্যে পাপা মাম্মাকে সবটা জানাতে হবে। আমি শিওর ফারিসের ঘরে কোনো মেয়ে ছিল। যে করে হোক ফারিসকে আমি হাসিল করবই। বলেই বুশরা রাগে ফুঁসতে লাগলো। এই বুশরার পাগলামি ফারিস বেশ হাড়ে হাড়ে জানে, তাই সে সবসময় বুশরা মেয়েটার থেকে 100 হাত দূরে থাকে। বুশরা হচ্ছে ফারিসদের পাশের অ্যাপার্টমেন্টের মালিকের মেয়ে। বুশরা তাকে ভার্সিটি লাইফ থেকেই পছন্দ করে, অনেকবার প্রপোজালও দিয়েছে, কিন্তু ফারিস বরাবরই এসব প্রেম ভালোবাসার থেকেও নিজেকে দূরে রেখেছিল। তারও আলাদা ইচ্ছে আছে। সে চায় না বিয়ের আগে কোনো মেয়ের প্রতি সে দুর্বল হোক, তাই তার কোনোদিনও কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট ছিল না। তবে এই একজন সানামি তাকে দুর্বল করেছে, কিন্তু তার দুর্বলতা ঠিক কোথায় ফারিস আজ অব্দি ধরতে পারেনি। সানাম ব্যালকনিতে হাঁটুতে 2 হাত ভাঁজ করে বসে নির্বাক হয়ে আকাশের পানে তাকিয়ে আছে। বাইরে থেকে তাকে স্বাভাবিক দেখলেও তার ভেতরে কঠিন তুফান বয়ে যাচ্ছে। সানাম যে তার অতীতে ডুব দিবে অমনি বাইরে কুকুর ঘেউ ঘেউ শুনে সানামের ধ্যান ভাঙল। সানাম বেশি কিছু চিন্তা না করে একটা চাপা দীর্ঘশ্বাস ফেলল, ভিতরে চলে গেল। এসব আজে বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার একমাত্র উপায় হচ্ছে ঘুম। তাই দেরি না করে বিছানায় গা এলিয়ে দিল। পরের দিন নাস্তার সময় ফারিস প্রায় কিছুক্ষণ পরপরই আর চোখে সানামের দিকে তাকিয়ে আছে, কিন্তু সানামকে একবারের জন্য নিজের দিকে তাকাতে দেখলো না। এতে ফারিসের কিছুটা খারাপ লাগলেও সে প্রকাশ করলো না। নাস্তার পর্ব সেরে ফারিস এবং সানাম একসাথেই বের হলো। ফারিস লিফটে গিয়ে উঠলো, সানাম সিঁড়ির দিকে পা বাড়ালো। সানামের এমন অ্যাভয়েড কেন যেন ফারিস মেনে নিতে পারছে না। ফারিসের সানামকে পিছু ডেকে বলতে ইচ্ছে করছে, আমি তোমার ভার্সিটি ড্রপ করে দিব, কিন্তু এই কথাগুলো কেন জানি ফারিসের গলাতেই দলা পাকিয়ে যাচ্ছে। বলতে পারছে না, সামান্য একটা বাক্যতেই
তার দ্বিধাবোধ আকাশ সমান। সানাম রিস্কার জন্য বাসার সামনে দাঁড়িয়েছিল। হুট করে একটা মেয়ে এসে সানামের সামনে দাঁড়ালো। পোশাক আশাকে দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা বেশ বড়লোক ঘরের মেয়ে। মেয়েটা সানামকে এমন কিছু কথা বলল যে থেকে সানামের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তুমি ফারিসের কাজিন হও, রাইট? সানাম কিছুটা অপ্রস্তুত হয়ে মেয়েটার দিকে তাকালো। প্রায় সকলেই জানে সানাম অন্তরার বোনের মেয়ে। সানাম নিজেও এই বিষয়ে অবগত, তাই সে কিঞ্চিত মাথা নাড়ল। বুশরা চোখের সানগ্লাস খুলতে খুলতে বলে, তোমাকে কিছু কথা বলার ছিল, তাই মাঝ রাস্তায় তোমার পথ আটকালাম। বাই দ্য ওয়ে, ফারিস আমার বয়ফ্রেন্ড। আমরা একে অপরকে ভালোবাসি। কিছুদিন পর আমাদের বিয়েও হতে যাচ্ছে। তাই তুমি কাজিনের মতোই থাকো, নয়তো তোমার ননদ হিসেবে দেখবো না। সোজা গেট আউট করে দিব, বুঝলে মিস? আমার ফারিসের থেকে দূরে থেকো। বাই চান্স যদি কথার খেলাপ করো, তোমায় আমি ছাড়বো না, বলে দিলাম। বলেই বুশরা চোখে সানগ্লাস দিয়ে চলে গেল। কেউ একজন মনে মনে জ্বলতে লাগলো। সুন্দর পোলার প্রেমে পড়া এই এক জ্বালা। দুদিন পর পর এসে কেউ না কেউ বলবে ফারিস তার প্রেমিকা, তার ভালোবাসা অবশেষে হ্যান ত্যান। ভাতের ফ্যান, যত সব আজারে ঝামেলা। ভেবেই হর্ন হর্ন করে হাঁটা ধরলো। অফিসের রিসেপশনে সানামকে দেখে অনেকটাই অবাক হলো ফারিস। সানামও একইভাবে অবাক হলো ফারিসকে দেখে। তবে সানাম এমন ভাব করলো যে সে ফারিসকে চেনে না। সানামের ইগনোরেন্স ফারিসের ইগোতে লাগলো। অতঃপর রাগান্বিত দৃষ্টিতে সানামের দিকে তাকিয়ে রইল। সানাম বিভিন্ন স্টাফদের সাথে কথা বলছে। পাশে ইতিও সানামকে হেল্প করছে। সানাম ফুল ফোকাসটা তার জবের মধ্যে দিছে। এইদিকে ফারিসের পাশে দাঁড়ানো রাতুল যে তার দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে, সেদিকে সানামের কোনো খেয়াল নেই। সে ভীষণ ব্যস্ত। রাতুলকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ফারিসের কেমন ফাটছে, তা সে অজুহাতে রাতুলকে নিয়ে চলে গেল। রাতুল ডেস্কে বসে থাকলেও তার মন সানামের দিকেই পড়ে আছে। এদিকে ফারিস রাখছে এই ভেবে যে তার এই অফিসে সানাম জব করছে, অথচ সানাম তাকে জানানোর প্রয়োজন বোধ করলো না। বসকে ফারিস জানিয়ে দিয়েছিল তার কোনো অ্যাসিস্ট্যান্টের দরকার নেই, সে নিজের কাজ নিজেই করতে জানে। ফারিসের সিদ্ধান্তে বস অমত করেনি, শুধু ফারিসের বিচক্ষণতায় মুগ্ধ হয়েছেন। বস ফারিসকে নিয়ে অন্য কোম্পানির সাথে ডিল করতে বেরিয়েছে। এদিকে বস যেহেতু নেই, ইতি এবং সানাম বসলো। সানাম বসতেই ইতি মুচকি হেসে বলল, কি সানাম, একদিনে তো সকল স্টাফদের মন জয় করে নিলে। সবাই তো তোকে চোখে হারাচ্ছে। ইতির মস্করায় সানাম মুচকি হাসলো। অতঃপর বলল, আমি আমার কাজকে চিনি ইতি, অন্যদিকে নজর দেওয়ার মতো আমার সময় নেই। তা অবশ্য ঠিকই বলেছ। তবে আর কতদিনই বা সিঙ্গেল থাকবি বলতো? সানাম উত্তরে কিছু বলল না, মুচকি হাসলো। সানামের হাসি দেখে ইতি ভ্রু কুচকে সানামের দিকে তাকালো। আমার তো জানিস এখন বিশ্বাস হচ্ছে না যে তুই সিঙ্গেল। তুই যে সুন্দরী, তোর সিঙ্গেল থাকা ইম্পসিবল। সত্যি করে বল, আমার থেকে কি কিছু লুকাচ্ছিস? আজীব, কেন লুকোতে যাব? সত্যি আমি এসবের মধ্যে নেই। ওদের কথার মাঝে কেউ একজন এক্সকিউজ মি বলে উঠল। ইতি এবং সানাম তাদের কথোপকথন ছেড়ে সামনে তাকালো। রাতুল ঠোঁটে হাসি ঝুলিয়ে সানামের দিকেই তাকিয়ে আছে। সানাম কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, ইয়েস স্যার, কোনো হেল্প লাগবে? তোমার সাথে কফি খেতে পারি? নাক মুখ কুচকে বলল সানাম। সানাম বলল কি আর রাতুল তাকে বলছে কি? পাশ থেকে ইতি হতভম্ব হয়ে গেল। রাতুল ওদের আচরণ বুঝতে পেরে জলদি কথা ঘুরিয়ে বলল, আই মিন তোমাকে তো আগে দেখিনি, নিউ নাকি? সানাম নিজেকে যথেষ্ট সামলিয়ে মাথা নাড়ল। রাতুল মুচকি হেসে বলল, ওহ ওকে ফাইন, আমি রাতুল, তুমি? রাতুল হাত বাড়িয়ে দিল। সানামের কথা বলার ইচ্ছে না থাকলেও কৃত্রিম হাসি দিয়ে বলল, সামান। হাত মেলায়নি সানাম। সানামকে হাত মেলাতে না দেখে রাতুল হাত সরিয়ে নিল। তোমাকে স্টুডেন্ট মনে হচ্ছে, তা কোন ইয়ার? সানামের বিরক্তি ধরে যাচ্ছে রাতুলের প্রতি। এভাবে গায়ে পড়ে কথা বলা সানামের একদম অপছন্দ। তাও চরিত্র ক্ষেত্র দেখে দাঁতে দাঁত চেপে সব উত্তরই সে দিয়েছে। সানামের সাথে সাথে ইতিরও বিরক্ত ধরে আছে। ইতিরও রাতুলকে একদমই পছন্দ না। রিসেপশনে নতুন কোনো মেয়ে আসলে এইভাবে গায়ে পড়ে কথা বলা শুরু করে।
ইতি শ্যামবর্ণ দেখে রাতুল কোনোদিনও ইতির সাথে কথা বলেনি, প্রয়োজন ছাড়া। ইতি নিজেও চায় না এমন বেহাইয়া ছেলে তার সাথে কথা বলতে আসুক। এদিকে রাতুল তো আকাশের চাঁদ হাতে পেয়েছে। সানামের হাসি মাখা উত্তর শুনে সে নিজে তো পটে গেছেই, আর ভাবছে তার লাইনটাও আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। একজন স্টাফ রাতুলকে ডাকতেই রাতুল সানামকে বিদায় দিয়ে চলে গেল। রাতুল চলে যেতেই সানাম যেন হাঁপ ছেড়ে বাঁচল। বিকাল 5টায় বস সহ ফারিস অফিসে আসলো। ফারিস ক্লান্ত হলেও সানামের হাসি মাখা মুখটা দেখে নিজের অজান্তেই ঘায়েল হয়ে গেল। ক্লান্তিটা কোথায় যেন উধাও হয়ে গেল। বেশিক্ষণ না তাকিয়ে ফারিস হনহন করে লিফটের দিকে চলে গেল। সানাম কুলফির সাথে কথা বলছে। কুলফির সাথে পরিচয় হয়ে সানাম বুঝলো ছেলেটা বেশ রসিক। কুলফি হাসতে হাসতে বলল, জানেন আপামনি, ফারিস স্যার আর আপনার লগেই আমি প্রথম দিনেই মিশে গেছি। ফারিসের কথা শুনে সানামের ভেতরটা থক করে উঠল। অতঃপর হাসার চেষ্টা করে বলল, তাই বুঝি কুলফি? হ, আমি আপনার আইসকা টিরিট না কি কয় উইডা দিমু, খারান আমি এক্ষুনি আইতাছি। এই বলেই কুলফি এক ভো দৌড় দিল। কুলফির এমন দৌড় দেখে ইতি এবং সানাম উভয়েরই হেসে দিল। কিছুক্ষণের মধ্যেই কুলফি 1 কাপ চা নিয়ে হাজির হলো। ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, আফু আমি ফ্রিতে আপনারে দিলাম একেবারে কুলফি স্পেশাল চা, খাইয়া কন। সানাম মুচকি হেসে কুলফিকে ধন্যবাদ জানিয়ে চাটা খেতে শুরু করলো। সত্যি কুলফি বেশ চাঙ্গা চা বানায়, একেবারে স্পেশাল। সানামের চা খেতে গিয়ে মনে পড়লো সেই দিনের কথা, যেদিন সানাম ফারিসের কফিতে চিনির বদলে লবণ মিশিয়ে দিয়েছিল। নিজের বোকামির কথা স্মরণে আসতেই সানাম নিজের অজান্তে হেসে ফেলল। সন্ধ্যা 7টায় তার কাজের সমাপ্তি ঘটল। ইতিকে বিদায় জানিয়ে সানাম দাঁড়িয়ে রইল রিস্কার জন্য। হঠাৎই তার সামনে রাতুল চলে আসলো। রাতুল হুট করে এন্ট্রি নেয়। সানাম আবারও অপ্রস্তুত হয়ে গেল। রাতুল হেসে বলল, কি সানাম, এখানে দাঁড়িয়ে আছো কেন? সানামের মন চাইলো চেঁচিয়ে বলতে, ওরে গাধা, রিক্সা না পেলে দাঁড়িয়ে তো থাকবো নাকি? তোর মতো বলদ আমি এই জন্মেও দেখিনি। যত সব বলদা বলদা কথা। কি হলো, চুপ করে আছো যে? রিক্সা পাচ্ছি না তাই দাঁড়িয়ে আছি। দাঁতে দাঁত চেপে বলল সানাম। তো আমি তোমার বাড়ি পৌঁছে দেই? নো থ্যাঙ্কস, আমি একাই যেতে পারবো। অন্যদিকে ফিরে বলল সানাম। সানামের কথায় রাতুল কিছুটা লজ্জা পেল। ইস ধুর, আমার মাথাটাই গেছে। আজ তো প্রথম দিন, প্রথম দিনে বেশি বেশি হওয়াটা উচিত হয়নি। আমারই আগে বোঝা উচিত ছিল। কুল রাতুল কুল, আস্তে আস্তে সব হবে। মনে মনে বলল রাতুল। ঠিক আছে, তোমার ইচ্ছা। বলেই রাতুল চলে গেল। রাতুল চলে যাওয়ার কিছুক্ষণ পরপরই ফারিস বাইক নিয়ে থামলো। সানাম যেন তারই অপেক্ষায় ছিল। সানামের সিক্স সেন্স বলছিল আজ ফারিস তাকে সাথে করে নিয়ে যাবেই। ফারিস সামনের দিকে ফিরেই বলল, কারো যদি ইচ্ছে হয় তাহলে আমার সাথে যেতে পারে। সানাম ভেতরে ভেতরে খুশি হলেও বাহিরে প্রকাশ করলো না। কিছুক্ষণ ফারিসের দিকে চুপ করে তাকিয়ে বাইকে উঠে বসলো। বাইকে উঠতেই ফারিস বাইক স্টার্ট দিল। ইচ্ছে করে স্পিড বাড়ালো, যার ফলে সানাম গিয়ে ফারিসের পিঠের উপর গিয়ে পড়লো। এতে ফারিসের অস্বস্তি হলেও কিছুক্ষণ পর আলাদা অনুভূতি খেলে গেল তার মধ্যে। আর সানাম সে হতভম্ব হয়ে বসে আছে। এমন ধ্যানের মধ্যে আছে যে কখন থেকে ফারিসের শার্ট খামচে ধরে বসে আছে সেদিকে তার কোনো হুঁশ নেই। অনুভূতিহীন হয়ে বসে আছে সানাম। বলা চলে দুজনেই যে অন্য দুনিয়ায় ভাসছে। কখন যে অ্যাপার্টমেন্টের সামনে এসে পৌঁছালো দুজনেরই কারোই খেয়াল নেই। ফারিস ভুল করে অ্যাপার্টমেন্ট ছেড়ে আরও সামনে চলে গেছে। ধ্যান ভাঙতে এসে জলদি করে বাইক ঘোরালো। বাইক ঘোরানোর মাঝে সানামের ধ্যান ভাঙলো এবং সঙ্গে সঙ্গে ফারিসকে ছেড়ে দিল। দূর থেকে বুশরা ওদের একসঙ্গে বাইকে আসাটা ভালোভাবেই লক্ষ্য করলো এবং রাগে ফুঁসতে লাগলো। পই পই করে বারণ করলাম, তাও এই মেয়ে শুনলো না। দাঁড়াও মেয়ে, কাল যদি কোনো ব্যবস্থা না করছি, খুব শীঘ্রই আমি আমার ফারিসকে আপন করবই। গভীর রাতে চুপি চুপি ফারিসের ঘরে প্রবেশ করলো সানাম। হ্যাঁ, সানামই প্রতি রাতে ফারিসের ঘরে প্রবেশ করে। সানাম ধীরে ধীরে বিছানায় দিকে গিয়ে ফারিসের মুখের সামনে চুপচাপ বসলো এবং ফারিসের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ তাকিয়ে সানাম মুচকি হাসলো। অতঃপর ধীরে ধীরে বলতে লাগলো, একটা বিষয় খেয়াল করেছেন প্রিয়? আপনি আমি না চাইতেও সব সময় একসাথে থাকছি। দেখুন না, আপনার অফিসে কাকতালীয়ভাবে জব পেয়ে গেলাম। সে আবারও আপনার চোখের সামনে বারবার আমরা একসাথে হচ্ছি। এর মানে কি আপনি বোঝেন?
এর মানে কি আপনি বুঝেছেন? আমার ভাগ্যে আপনি আছেন। কম ঝড় সহ্য করিনি আপনাকে পাওয়ার জন্য। দেখেন কেমন ভাগ্য, যাকে চাইতাম তার বাসাতেই আমার ঠাঁই হলো, সাথে তার অফিসেও। কবে আপনার এই বুকের বাঁ পাশে ঠাঁই পাবো বলুন তো? আমার সিক্স সেন্স কিন্তু বলছে খুব শীঘ্রই। ভালোবাসি আপনাকে ফানুস। বলে কিছুক্ষণ বসে রইল, অতঃপর চলে গেল। এভাবেই আরও 1 মাস কেটে গেল। এরই মাঝে রাতুল সানামের কাছে ঘেঁষার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তবে রাতুল সানাম সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছে এবং সানামের প্রতি প্রবলভাবে দুর্বল হয়েছে, যা ফারিসের সাথে সবসময় শেয়ার করে গেছে। যখন ফারিস জানলো রাতুল সানামকে ভালোবাসে, সেদিন যেন ফারিসের শরীরের কাঁটা লাগছিল, কেমন নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল তার। তাই সে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে গেছে, কিন্তু তার সব প্রচেষ্টা বরাবরই বিফলে যেত। সে জানে না এ কেমন অনুভূতি। একদিন সানাম রিস্কার জন্য দাঁড়িয়েছিল। প্রতিদিন ফারিস তাকে নিয়ে গেলেও কিছুদিন যাবৎ কেন যেন ফারিস তাকে পিক করে না। এতে সানামের খারাপ লাগলেও সে কখনো প্রকাশ করেনি, ইভেন কারণটাও জানতে চায়নি। হয়তো কাজের চাপ বেশি, তাই হয়তো অফিস থেকে লেট করে বের হয়। সানামের ভাবনার মাঝেই রাতুল তার বাইক নিয়ে হাজির হয়। রাতুল মুচকি হেসে, আজও বুঝি রিক্সার জন্য দাঁড়িয়ে আছো? সানাম হাসার চেষ্টা করে মাথা নাড়ায়। রাতুল আনন্দের সুরে বলে, আমি পৌঁছে দিয়ে আসি। এই 1 সেকেন্ড, তোমার হাতে কি ওটা? বলেই সানামের পারমিশন ছাড়াই রাতুল তার হাত ধরল। দূর থেকে ফারিস এবং বুশরা কথা বলতে বলতে আসছিল, তখনই ওদের হাত ধরার অবস্থায় দেখে ফেলল। বুশরা এসেছিল ফারিসকে বিয়ের বিষয়ে রাজি করাতে, কিন্তু সামনে এত বড় সুযোগ পেয়ে তার ভেতরটা নেচে উঠল। এ যেন মেঘ না চাইতেই জল। বুশরা এই সুযোগ কিছুতেই হাতছাড়া না করে বলে, দেখেছো তোমার কাজিন কেমন পাবলিক প্লেসে প্রেম করছে? একেবারে হাত ধরেছে একে অপরের। বাহ, কেমিস্ট্রি মনে হচ্ছে বেশ ভালো। ফারিসের কানে কথাগুলো ঢুকলো কিনা বোঝা গেল না। সে নির্বাক হয়ে তাকিয়ে রইল। রাতুল দেখলো সানামের ঘড়ির সাথে ছোট্ট একটা পাতা আটকে আছে। সেটা ছুটিয়ে ফেলে বলে, পাতা এটা? আমি তো ভাবলাম কি নাকি। সানাম জলদি হাত সরিয়ে নিল। তার হাতটা পেছনে নিয়ে ইচ্ছে মতো ডলতে লাগলো। ফারিস ছাড়া অন্য কোনো পুরুষ তাকে স্পর্শ করলে সানামের শরীরে যেন আগুন জ্বলে। রাতুল আবারও বেহায়ার মতো বলে উঠল, আমি ড্রপ করে দেই, প্লিজ আসো আমার সাথে, প্লিজ। সানামের তখন ফারিসের দিকে চোখ গেল। বুশরা এবং সানামের চোকাচোকি হতেই বুশরা ইচ্ছে করেই উষ্টা খেয়ে ফারিসের গায়ের উপর পড়ল। ফারিস তাল সামলাতে না পেরে বুশরাকে জড়িয়ে ধরল। এমন দৃশ্য দেখে সানাম যেন কিছু ভাবতে ভুলে গেছে। তার সবকিছু কেমন শূন্য শূন্য লাগতে শুরু করলো। ফারিস বুশরাকে ধরে একটা বেঞ্চিতে বসালো এবং 1 বোতল পানি এগিয়ে দিল। বুশরা ফারিসের হাতে স্পর্শ করে পানির বোতলটা নিল। অতঃপর যখন ফারিস সানামের দিকে তাকালো, সানাম তৎক্ষণাৎ রাতুলের দিকে ফিরে চোখের জল নিয়েই মুচকি হেসে বলল, হ্যাঁ, যাবো আপনার সাথে, চলুন। বলেই সানাম রাতুলের আগে বাইকে গিয়ে উঠে বসলো। রাতুল খুশিতে কি করবে ভেবে পেল না। অতঃপর নিজে বাইকে বসে বাইকটা টান দিল। আর দূর থেকে ফারিসও সবটা নির্বাক হয়ে তাকিয়ে রইল। বুশরা আড়ালে পৈশাচিক হাসি দিয়ে বলল, দেখলে ফারিস, তোমার কাজিন তো বয়ফ্রেন্ডকে পেয়ে এদিক ফিরে তাকালোও না, এতই প্রেমে মগ্ন তারা। আরও কিছু বলার আগেই ফারিস উঠে অন্যদিকে চলে গেল। আরও কিছুদিন কেটে গেল। শুক্রবারে ওভারটাইম করে সানাম যখন বাড়ি ফিরল, তখন লিভিং রুমে বুশরাকে দেখে অবাক হয়ে গেল। শুধু বুশরাকে দেখলে কথা ছিল, সাথে ফারিসও বসে আছে। দুজনেই হেসে হেসে কথা বলছে। অন্ত আন্টিকে কিছু জিজ্ঞেস করতেই সানাম যেন থমকে গেল। এমন কিছু শোনার আগে তার মৃত্যু কেন হলো না? সানাম অশ্রুসিক্ত নয়নে আকাশের পানে তাকিয়ে আছে। তার ভেতরের তুফানটা তার নিজের মাঝেই সীমাবদ্ধ। কেঁদে কেটে চোখ মুখের হাল বেহাল করে ফেলেছে। তার কান্নার একটাই কারণ, সে হচ্ছে ফারিস। ফারিসের বিয়ে বুশরার সাথে ঠিক হয়েছে। 6 মাস পর ওদের বিয়ে। এই শুনে সানামের বুকটা যেন ফেটে যাচ্ছে। যাকে ভালোবাসে, যার সাথে সারাটা জীবন কাটানোর স্বপ্ন বুনে এসেছে, সে কিছুদিন পর অন্য সব তো ঠিকই ছিল, তাহলে তাদের শেষটা এমন কেন হলো? উপরওয়ালা সানামের আর কত পরীক্ষা নেবে? এতিম হয়তো কম পরীক্ষা ভোগ করেনি সে। যবে থেকে বুঝতে শিখেছে, সে থেকেই শুধু অবহেলিত হয়েছে, অপমানিত হয়েছে। এর মাঝে একজনকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল,
কিন্তু সেই আশা তার আর পূরণ হলো না। কেউ হয়তো ঠিকই বলে এতিমদের বেশি আশা করতে নেই। সানামের মনে পড়ে যায় ফারিসের সাথে দেখা হওয়ার ঘটনাটা। সেদিনটা ছিল সানামের জন্য সবচেয়ে স্পেশাল। সেদিন সানামের বান্ধবীর লাভারের বার্থডে ছিল। সেই সুবাদে সানাম তার সাথে সেই ছেলেটির ভার্সিটিতে গিয়েছিল। সেইখানে সানাম ফারিসকে প্রথম দেখে এবং প্রেমে পড়ে। প্রায় ফারিসকে ভার্সিটিতে দেখতো সানাম, প্রতিটা রাত কাটতো ফারিসকে ভেবে। এভাবেই চলতে চলতে একসময় বুঝলো ফারিসকে সে ভালোবাসে, কিন্তু এই কথাটা ফারিসকে গিয়ে বলার সৎ সাহসটা তার ছিল না। সে চুপই থাকতো। এক সময় আর ফারিসকে ভার্সিটিতে দেখতো না। সানাম তো প্রায় পাগল হয়ে থাকতো। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারে যে ফারিসের মাস্টার্স শেষ। হারিয়ে ফেলে সে ফারিসকে। সানাম ভেঙে পড়েছিল এবং ভেবেছিল ফারিসকে তার আর পাওয়া হবে না। বলা চলে সে কখনো আশাও করতেও না, কারণ সে তো এতিম। এতিমকে ফারিসের মতো ছেলে কখনোই একসেপ্ট করবে না। তাই সে নিজের সুখের জন্য আপন মনেই ফারিসেরকে নিয়ে কল্পনা করত, স্বপ্ন বুনত। তার জীবনটা ফারিসের স্মৃতি ঘিরেই। এভাবে চলতে চলতে ঠিক 1 বছরের মাথায় অপ্রস্তুতভাবে ফারিসের সাথে সানামের দেখা হয়। সানাম তখন বুঝে উঠতে পারেনি যে ভাগ্য ঘুরে ফিরে ফারিসের সাথেই তাকে বেঁধে দিল। ফারিসের সাথে দেখা হওয়ার পর সানামের সবকিছুই কল্পনার মতো লাগতে শুরু করলো। এইসব যে সে স্বপ্নেও ভাবতে পারেনি। এভাবেই আজকের এই সানাম আজ আর ফারিসের রুমে গেল না। কেন যাবে সে? কিসের অধিকার তার? নেই তার কোনো অধিকার। 2 দিন পর ফারিস অন্য কারো হবে, সেই ঘরটাও অন্য কারো হবে। তার তো কোনো অধিকার নেই। সানামের গলা দিয়ে 1 ফোঁটা পানিও নামলো না। আজ তার নিজেকেই বেশি অচল মনে হচ্ছে। এই ভ্রুপৃষ্ঠে তার আপন বলতে যে কেউই নেই। এসব কি বলছিস ফারিস? তুই সত্যি বিয়ে করছিস? ফারিস 1 গ্লাস ওয়াইন গিলে বলে, বিশ্বাস না হওয়ার কি আছে? আরে ভাই, তোদের তো সবচেয়ে বেশি হ্যাপি হওয়ার কথা, বাট তোরা কেন এসব প্রশ্ন করছিস? অদ্ভুত। বিশ্বাস তো আমার তোকে হচ্ছে না। তুই সত্যিই কি রাজি বিয়েতে? আর সানাম, ওর কি হবে? আমরা কি ভেবেছি আর তুই? সেজান আরো কিছু বলার আগে ফারিস কাচের টেবিলে সজোরে থাবা মেরে হুঙ্কার ছেড়ে বলে, সানাম সানাম সানাম, আই জাস্ট ডিস্টার্ব দিস নেম। এই সানাম নাম যদি মুখেও আনিস, আই প্রমিস আমি এই ফুল বোতল ওয়াইন খাবো। ফারিসের এমন মিসবিহেভিয়ার সেজান এবং স্বামীর বুঝতে বাকি রইল না। ফারিস এবং সানামের মধ্যে কিছু একটা হয়েছে। নয়তো সামান্য কথায় অমন ওভার রিয়েক্ট ফারিস সচরাচর করে না। সেজান না থেমে বলে, কেন? কি করেছে সানাম? সেজান, আমি তোকে ওর টপিক বলতে নিষেধ করেছি কিন্তু। অত্যন্ত রেগে কথাটা বলল ফারিস। সেজান বা স্বামী ফারিসের কাছে কিছু বলার সাহস পেল না, কারণ বাঘ খেপে আছে। আর খেপাতে গেলে আসল কথা তো জানবেই না, উল্টো ওয়াইন সবটা ফারিস খাবে, যা মোটেও উচিত হবে না। তাই সেজান চুপ করে মনের মধ্যে ছক আঁকতে শুরু করলো। রাত 11:30। সেজান স্বামী ফারিসকে বাড়ি পৌঁছে দিল। ফারিসের ওপরের দিকে চোখ যেতেই দেখলো সানামের ব্যালকনি থেকে কেউ সরে গেল। আবছা আলোয় ওড়না আঁচলে দেখে তার চিনতে অসুবিধা হলো না মানুষটিকে। ফারিসের সারা শরীরে কেমন অজানা ভালো লাগা ছেয়ে গেল। ফারিস ভেতরে ঢুকতে গিয়ে কি মনে হতেই বুশরার জানালার দিকে তাকালো। হ্যাঁ, বুশরা এদিকেই তাকিয়ে আছে। মুহূর্তেই তার চোয়াল শক্ত হয়ে এলো। এই বুশরাকে সে এখনো সহ্য করতে পারে না। তাও সানামের ওপরে জেদ থেকে সে এই বিয়েতে রাজি হয়েছে, যাতে করে সানামকে উচিত শিক্ষা দিতে পারে। ফারিস নিজের জেদের বশে ঠিক ভুল সবই যেন খেয়ে ফেলেছে। ফারিসের কাছে এক্সট্রা চাবি থাকায় তার আর বেল চাপতে হলো না। বাসায় প্রবেশ করে লিভিং রুমের লাইটটা জ্বালালো। কেউ নেই। অন্ত গেছে নানির সাথে দেখা করতে, আগামীকাল আসবে সে। ইকরাম ফরিদ তার নিজের ঘরে ঘুমাচ্ছে। ফারিস ডাইনিং টেবিলের সামনে এসে 1 গ্লাস পানি খেয়ে নিল। এক পলক সানামের ঘরের দিকে তাকালো। দরজা বন্ধ। গতকাল থেকেই খুব একটা দরকার ছাড়া সে ঘর থেকে বের হয় না। ফারিস কিছু না ভেবে লাইট নিভিয়ে নিজের ঘরে চলে গেল। ফ্রেশ হয়ে বেডে বসতেই ফারিসের ফোনে কল আসলো। ফারিস বিরক্তি নিয়ে ফোনের স্ক্রিনে তাকালো। তাকিয়ে দেখলো বুশরা কল করেছে।
এতে যেন ফারিসের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ফারিস রিসিভ না করেই লাইট নিভিয়ে শুয়ে পড়ল। এদিকে বুশরার থামার নাম নেই, ফোনের উপর ফোন দিয়েই চলেছে। ফারিস মাত্রাতিরিক্ত রেগে ফোনটা রিসিভ করলো। কি সমস্যা কি তোমার? 100 বার কল করার মানে কি? কল ধরছিলে না তাই দিয়েছি। তুমি এত রাতে কোথা থেকে ফিরলে? আর কলই বা কেন রিসিভ করছিলে না? সেই কৈফিয়ত তোমায় দিতে বাধ্য নই। ফারিস, আমি কিন্তু তোমার উঠবি। তো বউ তো হয়ে যাওনি, নিজের লিমিটের মাঝে থাকো। আমি চাইলে বিয়ে ভাঙতে আমার 2 সেকেন্ডও লাগবে না। আমিও দেখবো তুমি কি করে বিয়ে ভাঙো। ইউ আর অনলি মাইন্ড ইট। ডিসগাস্টিং। বলেই ফারিস কল কেটে ডিরেক্টলি সুইচ অফ করে দিল। রুমে পানি না থাকায় সানাম পানি নিতে কিচেনে চলে যায়। ফারিসের ঘর কর্স করার সময় ফারিসের রুম থেকে সে ফিসফিসিয়ে শুনতে পায়। সানামের বুঝতে বাকি রইল না ফারিস কার সাথে এমন ফিসফিস করছে। ফারিসের সামনে বিয়ে, সে যে তার উডবির সাথে কথা বলে কাটাবে সেটা কেউই কি সিম্পলি বুঝে যাবে। সানামের বেলায়ও এর ব্যতিক্রম নয়। সানামের বুকে পাথর দিয়ে কিচেনের দিকে চলে গেল। সানাম কিচেন থেকে পানি নিয়ে আবার ঘরে চলে গেল। পরদিন খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে সানাম আজান দেয়ায় সেও অজু করে নামাজে দাঁড়িয়ে যায়। মনোজাতে অনেকক্ষণ কান্নাকাটি করে সে। পরে তার মনে পড়ে নাস্তার কথা। জলদি মনোজাত শেষ করে জায়নামাজে ভাঁজ করে উঠে দাঁড়ায়। মাথায় একটা ঘোমটা দিয়ে রান্নাঘরের দিকে ছুটে যায়। অন্তঃআন্টি নেই, তাই তার অনুপস্থিতিতে নাস্তা সানামি আজ বানাবে। যদিও রান্নায় অতটা পটু নয়, তবে যা পারে তা এনাফ। বুয়া আসতে আসতেই 9টা বাজবে। সানাম আগে 1 কাপ চা এবং কফি বানিয়ে নিল। প্রথমে চাটা এগিয়ে ইকরাম ফরিদকে দিল। ইকরাম ফরিদ সানামকে বসিয়ে চায়ে 1 চুমুক দিলেন। বাহ, তোমার এই অমৃত সাথে চা খেলে সকালটা একটু ভালোই কাটে। সানাম উত্তরে মুচকি হাসলো, অতঃপর বলল, আন্টিকে মিস করেন না? তা আবার করি না বলো? কিন্তু কি আর করার বলো, যা জাজ লঙ্কা শাশুড়ি, তার বেলায় আমার সকল সুখ বিসর্জন দিতে হয়। মুখটা মলিন করে বলল ইকরাম ফরিদ। ইকরাম ফরিদের কথায় সানাম খিলখিলিয়ে হেসে ওঠে। সানামের হাসি দেখে ইকরাম ফরিদও মুচকি হাসলো। ইকরাম ফরিদ চায়ের কাপটা রেখে সানামের মাথায় পরম আদরে বিলি কেটে দিয়ে বলল, এভাবেই সবসময় হাসতে থাকো মা, তোমার ওই মিষ্টি মুখের এই হাসিটা মানায়। ইকরাম ফরিদের কথায় সানামের হাসি গায়েব হয়ে গেল। মুহূর্তে ফারিসের কথা ভাবতেই তার চোখ দুটো ছলছল করে উঠল। ইকরাম ফরিদ যেন সানামের চোখের জল না দেখতে পারে, তাই সে জলদি করে চোখ নামিয়ে ফেলে। এর মাঝে ইকরাম ফরিদ বলে উঠল, দেখো কাণ্ড, আমরা এখানে কথা বলছি, এদিকে ফারিসের কফিটা তো ঠান্ডা হয়ে যাবে। সানাম নিজেও কফিটার কথা ভুলে গেছে, তাই সে জলদি ইকরাম ফরিদের রুম থেকে বেরিয়ে গেল। কফি নিয়ে ফারিসের রুমের সামনে এসে সানাম অস্বস্তিতে পড়ে যায়। দরজা নক করে ঢুকবে নাকি না বলেই ঢুকবে ঠিক বুঝতে পারছে না। কই আগে তো এমন ইতস্তত বোধ হতো না। সানাম কিছুক্ষণ ভেবে দরজায় নক করলো। ভেতরে নিস্তব্ধতা। সানাম আবারও নক করলো। এবারও কোনো সাড়া এলো না। সানাম দরজাটা হালকা ধাক্কা দিয়ে উকি দিতে দেখলো ফারিস এখনো ঘুমাচ্ছে। সানাম আবারও আবেগী হয়ে গেল। দ্রুত নিজেকে সামলে কফি নিয়ে রুমে প্রবেশ করলো এবং সেন্টার টেবিলে কফিটাকে ঠেকে রাখলো। না চাইতেও সানামের চোখ বারবার ফারিসের ঘুমন্ত মুখটার দিকে যাচ্ছে। সানাম 1 সেকেন্ডও না দাঁড়িয়ে হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। নাস্তা অর্ধেক রেডি করে সানাম চলে গেল টিউশনিতে। এখন বাজে 6:30। সানামের অফিস থাকায় যেই একটা টিউশনি সন্ধ্যার পরে ছিল, সেটা সকাল 7:30টায় নিয়ে আসছে। ফারিস শার্টের হাতের বোতাম লাগাতে লাগাতে ডাইনিংয়ে এসে বসলো। ইকরাম ফরিদ পত্রিকা নিয়ে সেই বেলকনিতে বসেছিল। ফারিসকে দেখে পত্রিকা রেখে সেও ডাইনিংয়ে এসে চেয়ার টেনে বসলো। ফারিস তার বাবাকে দেখতেই বলে উঠল, ওষুধ নিয়েছো? হ্যাঁ, সানাম্মা আগেই খাইয়ে দিয়েছে। মুচকি এসে বলল ইকরাম ফরিদ। সানামের নাম শুনে ফারিস চুপ হয়ে গেল এবং
প্লেটে খাবার বাড়তে লাগলো। সানাম তার ঘরের দরজা কিছুটা ফাঁক করে ফারিসের দিকে তাকিয়ে আছে। এই প্রথম ফারিস তার হাতের বানানো খাবার খাবে। সানাম জানে না খাবার কেমন হয়েছে, ফারিসের পছন্দ হবে কিনা, তাই সে কৌতূহল নিয়ে দাঁড়িয়ে আছে। ফারিস তার বাবাকে দুটো পরোটা আর তরকারি দিয়ে নিজেও খাওয়া শুরু করলো। খাবার মুখে দিতেই ফারিসের সাথে সাথে তার বাবার দিকে চাইলো। ইকরাম ফরিদ চেহারা এক্সপ্রেশনও একই রকম। বাবা, ঘিয়ের পরোটা এবং তরকারিটা তো বেশ হয়েছে। বুয়া এত ভালো রাঁধে, কই আগে তো জানতাম না। ফারিসের মুখে খাবারের প্রশংসা শুনে তৃপ্তিতে সানামের ঠোঁট দুটো প্রসারিত হলো। ইকরাম ফরিদ মুচকি হেসে বলে, বোয়া তো আসে 9টায়, এগুলো সানাম্মা বানিয়েছে। সত্যি মেয়েটার অনেক গুণ আছে বলতে হয়। ইকরাম ফরিদের কথায় সানাম খানিক লজ্জা পায়। এখানেও সানামের ক্রেডিট শুনে ফারিস আবারও চুপ। আশেপাশে তাকালো, কিন্তু না, সানামের দেখা নেই। নিশ্চয়ই রুমে বসে রাতুলের সাথে কথা বলছে। ভাবতেই ফারিস চোয়াল শক্ত করে খাওয়ায় মনোযোগ দিল। ফারিসের হঠাৎ চুপ হয়ে যাওয়াটা সানামকে ব্যথিত করলো। ইকরাম ফরিদ খেতে খেতে আবারও বললেন, তা বসুরা মায়ের কথা হয়, কেমন আছে ও? বুশরার নাম শুনে সানাম সাথে সাথে দরজা বন্ধ করে দূরে চলে গেল। যে সমস্ত কথাবার্তা সানাম সহ্য করতে পারে না, তা শোনার চেয়ে না শোনাই ভালো। ফারিস ছোট্ট করে উত্তর দিল, ভালো। ফারিস খেয়ে তার সময় মতো সে বেরিয়ে গেল। অফিসে এখন প্রচুর কাজের চাপ। ফারিস বেরিয়ে গেল। সানাম বারান্দায় গিয়ে দাঁড়ালো এবং অপেক্ষা করতে লাগলো ফারিস বেরিয়ে যেতে দেখার জন্য। কিছুক্ষণ বাদে তার অপেক্ষার অবসান ঘটালো। ফারিস বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে। যত দূর অব্দি ফারিসকে দেখা যাচ্ছে ততক্ষণ অবধি সানাম দাঁড়িয়ে রইল। ফারিস চোখের আড়াল হতেই সানাম নিজের ঘরে এসে ভার্সিটির জন্য রেডি হয়ে নিল। আজ তার দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট বের হবে। সানাম আগে ইকরাম ফরিদের কাছে গিয়ে তার প্রেশার মেপে মেডিসিনগুলো দুপুরের জন্য বাছাই করে দিল। অতঃপর কিচেনে গিয়ে বুয়াকে কাজ বুঝিয়ে দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। বিকেলের দিকে ফারিসকে বস ডেকে পাঠালো। ফারিস কিছু ফাইলস চেক করতে করতে বসের কেবিনে প্রবেশ করলো। ফারিসকে এভাবে কঠোর পরিশ্রম করতে দেখে বস বেশ সন্তুষ্ট হলো। ফারিস কোনো অ্যাসিস্ট্যান্ট নেয়নি, বলা চলে দুজনের কাজ ফারিস একাই করছে। ফারিসের বিচক্ষণতা যত দেখছে ততই বস সন্তুষ্ট হয়। বস মুস্কি হেসে বলে, তা প্রজেক্টের কাজ কত দূর ইয়াংম্যান? প্রায় শেষ স্যার, এখন জাস্ট এই ফাইলগুলোতে আপনার সাইন করা বাকি। বলেই ফারিস তার হাতের ফাইলগুলো বসের দিকে এগিয়ে দিল। বস ফাইলগুলো নিয়ে খুশি মনেই সাইন করলো। অতঃপর বস ফারিসকে বলল, আশা করছি তোমার পরিশ্রম বৃথা যাবে না। তোমার উপর পূর্ণ আস্থা আছে ইয়াংম্যান। আপনার এসব কথাতেই আমি অনুপ্রাণিত হই স্যার। আমি সবসময় নিজের বেস্ট দিয়ে কাজ করব ইনশাল্লাহ। আমি গিয়ে ফাইলগুলো ওনাদেরকে ইমেল করে দেই। তোমার অ্যাকাউন্ট থেকে না করে আমার অ্যাকাউন্ট থেকেই না হয় সেন্ড করো। ওকে স্যার। বলতেই বস তার ল্যাপটপটা ফারিসের দিকে এগিয়ে দিল। ফারিস ল্যাপটপ নিয়ে তার পকেট থেকে পেন ড্রাইভ নিয়ে কাজ শুরু করে দিল। 10 মিনিটের মাঝে সে ইমেল সেন্ড করে দিল। সানামের কেন যেন আজ বড্ড খারাপ লাগছে। মাথা যেন সে উঠাতেই পারছে না। ভার্সিটি থেকে ফেরার সময় বৃষ্টি ছিল। বৃষ্টির ফোঁটা হয়তো মাথায় পড়েছে, তাই তার কেমন যেন মাথা ভার হয়ে আছে। ইতি সানামের অবস্থা দেখে বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছে। কি হয়েছে স্যারাম? এনিথিং রং? মাথা কেমন ভার ভার লাগছে। কি বলছিস দেখি? বলেই ইতি সানামের কপালে হাত রাখলো। কপালে হাত রাখতেই সানাম যেন চমকে উঠল। এ কি স্যারাম, তোর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। সানাম নিজেও হতভম্ব হয়ে গেল ইতির কথা শুনে। বৃষ্টিতে আর কখনো এমন জ্বর আসেনি, তাহলে জ্বর কেন আসলো? ইতি তড়িঘড়ি করে সানামকে ধরে চেয়ারে বসিয়ে দিল। তোর রেস্ট নেওয়া দরকার। বাট রাখ তোর কাজ, আগে নিজের সুস্থতা, অতঃপর কাজ। দাঁড়া, আমি স্যারকে কল করে জানাচ্ছি। বলেই ইতি তার ল্যান্ডলাইন থেকে বসকে কল করে সবটা খুলে বলল। বস তার মতামত জানাতেই ইতি ধন্যবাদ জানিয়ে কল কাটলো। ইতি সানামের দিকে তাকিয়ে চোখ মুখ চিকচিক করে বলল, স্যার তোকে ছুটি দিয়ে দিয়েছে। আমি ক্যাশ বুক করেছি, তুই কিছুক্ষণ আরাম কর। এসব করার কি খুব দরকার ছিল ইতি? বললাম তো তেমন কিছু না, কিছুক্ষণ পর এমনি ঠিক হয়ে যাব। তুই চুপ কর তো। বলে ইতি
ক্যাব বুক করে ফেললো। অতঃপর দুজনেই অফিসের ড্রেস চেঞ্জ করে বেরিয়ে গেল। সানামের সাথে সাথে ইতিও ছুটি পেয়েছে। সানামকে বাসায় পৌঁছে দিয়ে ইতি তার নিজের বাসার দিকে রওনা হলো। মাঝ রাস্তায় সন্ধির কল আসলো। অফিসে? না, এখন ফ্রি আছি। কেন? তেমন কিছু না, তোমায় ভাবছিলাম। ইতি লাজুক হেসে বলল, সত্যি নাকি মজা নিচ্ছ? তোমার কাছে মজা কেন লাগছে? না, আমি তো সিরিয়াস মানুষ, বন্ধুদের নিয়ে আজীবন বিজি। আপনার তো সময় হয় না আমার জন্য। এই একদম অপবাদ দিবা না, তোমারই তো অফিসে থাকে, ভার্সিটি তো তোমাকে ঠিকমতো পাই না, তাতে আমার কি দোষ? থাক, বুঝেছি আপনার দৌড় কত দূর। তাই না? ওকে, এখন ধানমন্ডি লেকে আসো, অনেকক্ষণ ঘুরবো। ওকে। মুচকি হেসে বলল ইতি। কতদিন পর সন্ধির সাথে একসাথে কিছু সময় কাটাবে ভাবতেই খুশিতে ইতির মন নেচে উঠেছে। ফারিস কিছু কাজে বাইরে যাচ্ছিল। রিসেপশনের দিকে তাকাতেই সে সানামকে দেখলো না। ফারিস থেমে গেল এবং ভ্রু কিঞ্চিত কুঁচকাল। এই বিকেল সময়ে সানাম কই গেল? ব্যাপারটা ফারিসকে ভাবাচ্ছে। রাতুল তখনই মুখ গুমরা করে লিফটের দিকে যাচ্ছিল। রাতুলের ভাবভঙ্গির দিকে তাকাতেই ফারিসের মনে কৌতূহল জাগলো এবং সময় নষ্ট না করে রাতুলকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রাতুল, মুখটা এমন করে রেখেছো কেন? রিসেপশনে সানামের সাথে সময় কাটাতে এসেছিলাম, কিন্তু এখানে এসে শুনি সানাম নেই। নেই মানে? চমকে বলল ফারিস। সানাম নাকি সিক, তাই বসের থেকে ছুটি নিয়ে চলে গেছে। না জানি এখন কেমন আছে। ফারিস উত্তরে কিছু বলল না, চলে গেল তার কাজের স্থানে। আজ তার প্রজেক্টের কাজ না থাকায় 6:30টার মাঝেই অফিস অফ হয়ে গেল। বস সকলকে রেস্ট নেওয়ার জন্য ছুটি দিয়েছে। প্রজেক্টের রেজাল্ট আগামীকাল বিকেলে জানানো হবে। অফিস থেকে ফিরে ফারিস প্রথমেই সানামের ঘরে চলে গেল। সেখানে গিয়ে দেখলো সানাম কম্বল মুড়ি দিয়ে থরথর করে কাঁপছে। তার আখি পল্লব বন্ধ। পাশে অন্ত বসে সানামকে জলপট্টি দিচ্ছে। সানামের এমন অবস্থা দেখে ফারিসের কলিজাটা কেমন মোচড় দিয়ে উঠল। সানামের অসুস্থতায় তার ভেতরে এত যন্ত্রণা কেন হচ্ছে? কেন সহ্য করতে পারছে না ফারিস? এক পা এগোবে এমন সময় অন্ত ফারিসকে বলে ওঠে, এসেছিস বাবা? দেখ মেয়েটার কেমন ভয়ানক জ্বর বেঁধেছে, ওষুধ দিয়েছি তাও কেমন কাঁপছে। ডক্টর এসে দেখে গেছিল, বলল ভালো মতো সেবা যত্ন করতে, খাওয়া দাওয়াও নাকি ঠিক মতো করে না। ডক্টর কি সলিউশন দিয়েছে সেটা বলো। একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছে এবং দুটো মেডিসিনও দিয়েছে, সেগুলোই তোর বাবা আনতে গেছে। ফারিস কিছু বলার মতো ভাষা পেল না, তাই আস্তে করে ও বলে নিজের ঘরে চলে গেল। বাসায় আসার পর তার গলা দিয়ে খাবার আর নামলো না। রাতে সবার সাথে কোনো রকমে খেয়ে উঠে গেল। অন্ত রাত 12টা পর্যন্ত সানামের পাশে বসে নিজের ঘরে চলে আসে। এদিকে ফারিস চিন্তিত মনে মুখে হাত দিয়ে এক নাগারে পায়চারি করেই চলেছে। এর মধ্যে একটাই চিন্তা, সানাম ভালো আছে তো? রাতে কোনো সমস্যা হবে না তো? সানামের চিন্তায় ফারিসের ঘুম হাওয়া হয়ে গেছে। অবশেষে সে সিদ্ধান্ত নিল সানামের রুমে যাবে। ফারিস আস্তে করে দরজাটা খুলে এদিক সেদিক তাকালো। কোথাও তার মাকে দেখা যাচ্ছে না। ফারিস আর দেরি না করে আস্তে করে ধীরে সানামের রুমের সামনে আসলো। দরজা খোলাই আছে। ফারিস সামান্য ইতস্তত বোধ নিয়ে রুমে প্রবেশ করলো। সানামের পাশে বসে সানামের কপালে আলতো করে হাত রাখলো। জ্বর এখনো অনেকটাই আছে। ফারিস ধীরে ধীরে হাত সরিয়ে উঠে যেতে দেখলো টেবিলের ওপর পানির বোতল আর একটা ছোট্ট রুমাল রাখা। ফারিস ভাবলো যদি জলপট্টি দেওয়া যায় তাহলে জ্বর নামলেও নামতে পারে। ফারিস তার ভাবনা অনুযায়ী সানামকে জলপট্টি দিতে শুরু করলো। সানাম তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কিছুক্ষণ জলপট্টি দেওয়ার পর ফারিস চলে যেতে নিবে, অমনি সানাম তার হাত ধরে টান দিল। হাতে আকস্মিক টান পড়ায় ফারিসের চোখ বড় বড় করে পিছে ফিরে তাকালো। সানাম হাত শক্ত করে ধরে কিসব বিড়বিড় করছে। সানামের বিড়বিড় শুনতে ফারিস আবারও সানামের পাশে বসলো। সানামের মুখের সামনে তার কান নিল। প্লিজ আপনি অন্য কারোর হবেন না, আমি আপনাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। আমার এই হাতটা ধরে সারা জীবন চললে কি এমন খারাপ হতো? আপনি ছাড়া এই দুনিয়ায় আমার আপন বলতে যে কেউ নেই।
সানামের অগোছালো কথার কিছুই বুঝতে পারেনি ফারিস। কিছুক্ষণ পরেই সানামের বিড়বিড় বন্ধ হয়ে গেল। ফারিসের হাত তার 2 হাত দিয়ে জড়িয়ে পরম সুখে ঘুমিয়ে গেল। ফারিসের সানামের দিকে তাকালো, তার অপর হাত দিয়ে সানামের কপাল থেকে রুমালটা সরিয়ে কপালে হাত রাখলো। জ্বরের তীব্রতা আগের মতো নেই, কিছুটা কমে এসেছে। ফারিস উঠতে গিয়েও পারল না। সানামের থেকে হাত ছাড়াতে নিলে যদি সানাম উঠে যায়। সানাম উঠে যাওয়ার পর ফারিসকে এই ঘরে দেখলে তো কেলেঙ্কারি ঘটে যাবে। তাই ফারিস আলতো করে চেষ্টা করেও যখন হাত ছাড়তে পারল না, তখন সেখানেই চুপ করে বসে রইল এই অপেক্ষায় কখন সানাম তাকে নিজে থেকে ছাড়বে। অপেক্ষা করতে করতে ফারিস দেওয়ালের সাথে হেলান দিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ল। রাতে ইকরাম ফরিদ পানি খেয়ে নিজের ঘরের দিকে যাবে এমন সময় তার সানামের কথা মনে পড়ল। তিনি দাঁড়িয়ে পড়ল এবং সানামের রুমের দিকে চলে গেল। দরজা খুলে ফারিসকে ওভাবে দেখে ইকরাম ফরিদ কিছুটা থমকে গেলেন। ওভাবে কিছুক্ষণ কাটানোর পর উনি মুচকি হেসে ভাবতে লাগলেন, আমি জানতাম ওদের মধ্যে কিছু চলছে, নয়তো আমার ছেলে কোনো অচেনা মেয়ের প্রতি এতটা পসেসিভ হয় না। কিন্তু ফারিস বিয়ে করতে রাজি হলো কেন? কিছু তো গোলমাল আছে। ভেবে সুন্দর করে দরজাটা ভিজিয়ে উনি চলে গেলেন। ফজরের আজানে ফারিসের ঘুম ভেঙে গেল। সানামের দিকে তাকাতেই দেখলো সানাম ঘুমাচ্ছে। ফারিস চোখ কসলাতে কসলাতে সানামের কপালে হাত রাখলো। না, জ্বর নেই বললেই চলে। ফারিস নিশ্চিন্ত মনে নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। সকালে সানাম ঘুম থেকে উঠে আশেপাশে ভালো করে তাকালো, বুঝলো বেশ বেলা করে উঠেছে। মাথাটা এখনো কেমন ভার হয়ে আছে, শরীরটাও যেন চলছে না। জ্বর নেই এখন, আর তার শরীর ঘাম দিয়েছে। একদিনে জ্বর কমে গেল, ভাবতেই অবাক লাগে। কঠোর সেবা যত্ন ছাড়া তার তো সুস্থ হওয়া সম্ভব হচ্ছিল না। অন্ত আন্টি করেছে বেশ, তাই বলে এত বেশিও তো করেনি। তাহলে সানামের কেন যেন মনে হচ্ছে পুরো রাত তার পাশে কেউ ছিল, উপস্থিতি টের পেয়েছে সে। সে কে? কে সে? সানামের ধারণা কি ভুল নাকি ঠিক? না, এত ভেবে মাথা খারাপ করতে চায় না সে। আস্তে আস্তে উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। ওয়াশরুম থেকে বের ফিরে দেখলো অন্ত আন্টি হাতে সুপের বাটি নিয়ে বসে আছে। সানাম দুর্বল চোখে অন্ত আন্টির দিকে তাকিয়ে ঠোঁটে জোড়া প্রসারিত করলো। সুপের বাটিটা রেখে অন্ত আন্টি খুব যত্ন করে মুখ মুছে দিয়ে বিছানায় বসলো। অতঃপর সুপের বাটিটাও খাইয়ে দিল। বাহ, জ্বর তো নেই দেখছি, ভালো লাগছে এখন? অল্প, মাথা ভার হয়ে আছে। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো না, এটা কেমন কথা সানাম? দেখেছো না খেয়ে খেয়ে শরীরে রোগে কেমন বাসা বেঁধেছিল। আমার ক্ষুধা পায় না আন্টি, তাই। কোনো এক্সকিউজ না, আজ থেকে বেশি বেশি খাবা, বুঝলা? এখন এই মেডিসিনটা চুপচাপ খেয়ে নাও, ভার্সিটি আর যাওয়া লাগবে না, রেস্ট করো। আজ সানামের কেন যেন অন্ত আন্টিকে তার মায়ের মতো লাগছে। কি সুন্দর করে অধিকার খাটাচ্ছে, যত্ন নিচ্ছে, শাসন করছে, যেন আপন মা। এই মানুষ দুজনের থেকে সানাম যা ভালোবাসা পেয়েছে তা এই জীবনে আগে কখনো পায়নি। এই দুইজন মানুষের মায়ার জালে ভালোভাবেই ফেসেছে সে, তাই তো চাইলেও বাসা ছেড়ে হোস্টেলে গিয়ে উঠতে পারে না। ফারিসের এই অবহেলাগুলো নীরবে সয়ে যাচ্ছে। সেদিন আর সানাম ভার্সিটি গেল না। ফারিস যে অফিসে যাওয়ার আগে সানামের ঘরে উকি দিয়েছে, তার নজর এড়ায়নি সানামের। নিজের অজান্তেই হেসে ফেলে। পরে ফারিসের বিয়ের কথা ভাবতেই তার হাসি বন্ধ হয়ে যায়। আগামীকাল অফিস পার্টি। ফারিসদের কোম্পানিতে প্রজেক্টের বেশ ভালো সাফল্য অর্জন করেছে, যার কারণে বস খুশি হয়ে পার্টি রেখেছে। আজও অফিসে তেমন কাজ ছিল না। বস খুশি হয়ে ফারিসকে বোনাস দিয়েছে। ফারিসও আনন্দিত। অফিস থেকে বেরিয়ে সে অনেকক্ষণ তার 2 প্রিয় বন্ধুর সাথে আড্ডা দেয়। আড্ডা দেওয়া শেষে 3 জন মিলে কিছু কিনতে শপিং মলে ঢুকলো। সেজন স্বামীর এক কাজিনের আগামী পরশু বিয়ে, তাই তাদের কিছু কেনাকাটার প্রয়োজন। সেজান এবং স্বামী দুজনেই চাচাতো ভাই সমবয়সী। দুজন জোর করেই ফারিসকে নিয়ে এসেছে। ফারিস ওদের সাথে কেনাকাটা করতে শাড়ির শোরুমে ঢুকলো। সেজান আর বোনের জন্য শাড়ি কিনবে। ফারিস এদিকে সেদিকে হেঁটে বেড়াচ্ছে। চারপাশে মেয়ে মানুষ গিজ গিজ করছে, যা ফারিসের মোটেই ভালো লাগছে না। সেজান এবং স্বামী শাড়ি পছন্দ করতে ব্যস্ত। ফারিস এদিক সেদিক হাঁটতে গিয়ে একটা শাড়ির
দিকে তার চোখ আটকে গেল। সেই শাড়িটায় যেন ফারিস পুরোপুরি সানামের প্রতিচ্ছবি দেখতে পারছে। শাড়ির রংটা নেভি ব্লু, খুব সুন্দর এবং সিম্পল, যাকে বলে সিম্পলের মধ্যে গর্জিয়াস। ফারিস এক মনে শাড়ির দিকে তাকিয়ে থাকতে থাকতেই তার পকেটে হাত ঢুকলো। হাতে কচকচে নোটের স্পর্শ লাগলো। তার মনে পড়লো আজ যে বোনাস পেয়েছে তার কাছে তাহলে টাকা আছে। বেশ, তাহলে কি? সানাম গালে হাত দিয়ে বসে আছে। ইতি ফোন করে বলেছে আগামীকাল বস পার্টি রেখেছে, সেখানে সকলকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সানাম ভাবছে সে এখন কি করবে। তার পরার মতো জামা বা শাড়ি নেই। অসুস্থ শরীর নিয়ে যে বের হবে তাও পারছে না। সে এখন অনেকটা দুর্বল। অন্ত আন্টির থেকে আগেও একটা শাড়ি ধার করে পরেছিল, এবার চাইতে লজ্জা লাগছে তার। এই মাসের টাকাও সে নিজের হাতে রাখেনি। ফারিসকে এবং ভার্সিটির ফি দিয়ে এবার তার হাতে টাকার কম পড়েছে। আবার একটা নতুন ফোন কিনেছে, এখানে তার মাসিক বাড়তি খরচ। সকলেই স্মার্টফোন ইউজ করে, তারও বিভিন্ন কাজে অনলাইনে ক্লাসের জন্য প্রয়োজন হয়, তাই বাধ্য হয়েই ফোন নিয়েছে। সানাম গালে হাত দিয়ে ভাবছে, তখনই অন্ত আন্টি হাতে একটা ব্যাগ নিয়ে প্রবেশ করলো। সানাম ওনাকে দেখে মুচকি হেসে দিল। অন্ত আন্টিও উত্তরে মুচকি হাসি দিয়ে রুমে প্রবেশ করতে করতে বলল, কি করছিলে একা বসে বসে? তেমন কিছু না আন্টি, এই সময় আসলে কোনো প্রয়োজন? প্রয়োজন আছে বলেই তো দেখতে এসেছি নাকি। এখন এইটা নাও দেখি। অন্ত আন্টি প্যাকেটটা সানামকে ধরিয়ে দিয়ে বলল, কি আছে এতে আন্টি? একটা শাড়ি আছে। অনেক দিনের ইচ্ছে ছিল তোমায় একটা শাড়ি দেয়ার, তাই আজ দুটোই দিলাম। কাল নাকি তোমার অফিসে পার্টি আছে, এখান থেকে যে কোনো একটা পরে যেও। এখন যাই, ফারিসকে কফি দিয়ে আস। বলেই ব্যাগটা দিয়ে এক মুহূর্ত না দাঁড়িয়ে বেরিয়ে গেল। সানামে বেকুবের মতো প্যাকেটটার দিকে তাকিয়ে আছে। অন্ত বাইরে এসে ফারিসকে দরজার পাশে দেখতেই পেল। ছেলেকে দেখে মুচকি হেসে বলল, শাড়ি নিয়েছি, তুই এখন ঘরে যা। ফারিস কিছু না বলে চলে গেল নিজের রুমে। অন্ত আন্টি মুচকি মুচকি হাসি দিয়ে চলে গেল। সানাম বড় ব্যাগটা খুলে দেখলো আরো 3টে শপিং ব্যাগ আছে। সামান্য ভুর কুচকালো। ব্যাগগুলো বের করে দেখলো শপিং ব্যাগগুলোতে আলাদা আলাদা দোকানের নাম, ঠিকানা দেখে বুঝলো এক একটা এক এক জায়গা থেকে কেনা। সানাম এসবে মাথা না ঘামিয়ে ভিতরের প্যাকেটটা খুলতে, তোর টাস কি? 2টো শাড়ি, একটা ম্যাজেন্ডার কালার, আরেকটা আন্টি নেভি ব্লু। 2টো শাড়ির থেকে নেভি ব্লু কালারের শাড়িটা সানামের বেশ পছন্দ হয়েছে। এবার তো সে 3য় ব্যাগটি খুললো। এবার তো সানাম আকাশ থেকে পড়লো। নেভি ব্লু কালারের কানের দুল, 4 ডজন নীল সাদা চুড়ি, নীল রঙের গলার লম্বা মালা, একটা গাজরা, সাথে কিছু কসমেটিক্স, সবাই নেভি ব্লু শাড়ি সাথে ম্যাচ করা। সানাম ভেবেই পাচ্ছে না অন্ত আন্টি এত কিছু কিভাবে করলো, এত নিখুঁত তার পছন্দের মান। সানাম জাস্ট বাকরুদ্ধ হয়ে গেল। সানাম মুচকি হেসে নেভি ব্লু শাড়িটাই বেছে নিল। আগামীকালের পার্টির জন্য নেভি ব্লু কম্বিনেশনে তার বেশ পছন্দ হয়েছে। পার্টির জন্য ফারিস একটা নেভি ব্লু পাঞ্জাবি পরেছে, হাতে ব্ল্যাক ঘড়ি, চুলগুলো স্পাইক করা, চোখের সানগ্লাস। আর কিছু থাকুক বা না থাকুক, এই সানগ্লাস তার স্টাইলে থাকবেই। ফারিসকে ভীষণ সুন্দর লাগছে। কে জানে আজ কে বলে প্রেমে পাগল হয়ে গেলাম। ফারিস রেডি হয়ে লিভিং রুমে গিয়ে বসলো। সানামকে নিয়ে একসাথেই পার্টিতে যাবে সে। সানাম আসা অবধি সে ফোনটা ইউজ করতে লাগলো। 5 থেকে 7 মিনিট বাদে খট করে দরজা খোলার শব্দ কানে এলো ফারিসের। ফারিস সাথে সাথে সামনে তাকালো। মুহূর্তেই সে থমকে গেল। সানাম শাড়ির কুচি ঠিক করতে করতে রুম থেকে বের হচ্ছে। আজ দ্বিতীয়বার সানামকে শাড়িতে দেখলো ফারিস। এতটা অপরূপ লাগছে বলে বোঝানোর মতো নয়। চুরি ঝিনঝিন শব্দ, ফারিসের কতটা মধুর লাগছে। সানাম নেভি ব্লু কালারের কম্বিনেশন নিজেকে সজ্জিত করেছে। সানাম সামনে ফারিসের দিকে তাকাতেই ফারিসের ফোনের দিকে তাকালো। যত কারণে সানাম ফারিসের দৃষ্টি দেখতে পারল না, তবে সানাম নিজেও ফারিসকে দেখে ক্রাশ খেয়ে গেছে, সাথে অবাকও হয়েছে। তাদের দুজনের কালারই ম্যাচিং। আচ্ছা, এটা কি ফারিস খেয়াল করেছে? ফারিস ফোনের দিকে তাকিয়েই বলে উঠল, তুমি যদি রেডি হয়ে থাকো তাহলে যাওয়া যাক।
সানাম যেন আরেকটা ঝটকা খেলো। কতদিন পর ফারিস তাকে তার সাথে যাওয়ার কথা বলছে। সে কি করে অমত করতে পারে? সানাম কিছু না বলে সে চুপ করে থাকে। ফারিস ফোন পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়ায় এবং সদর দরজার দিকে যেতে যেতে বলল, চলো। সানাম বিনা বাক্যে ফারিসের পিছে পিছে যেতে লাগলো। অন্ত আন্টি তো সানামকে দেখেই বলে উঠে, কি মিষ্টি লাগছে দেখো, যেন কোনো হুড় এসেছে আমার ঘরে, কারো যেন নজর না লাগে। বলেই সানামের কপালে চুমু খেলেন। সানাম মুচকি হেসে ভাবতে লাগলো, যার নজর লাগা উচিত তারই তো আমার চোখে পড়ে না। অবশেষে ফারিস সানামকে নিয়ে নিচে নামলো। পার্কিং এ গিয়ে বাইকে বসলো। সানাম সামান্য ইতস্তত বোধ নিয়ে বাইকের পেছনে বসলো, তবে দূরত্ব বজায় রেখে। এই বিষয়টা ফারিসের লাগলো, তাই ইচ্ছে করে জোরে টান দিল, যার ফলে সানাম মুখ থুবড়ে ফারিসের পিঠের উপরে পড়লো। ফারিস এত তৃপ্তির হাসি হাসলো, পুরো রাস্তায় দুজনের মধ্যে নীরবতা পালন হলো। কেউ একটি টু শব্দও পারল না। দূর থেকে যেই ওদের দেখছে তারাই ভাবছে ওরা কাপল, তাই তো সেম ড্রেস। পার্টির প্রায় সকলেই অবাক হয়ে দেখছে ফারিস এবং সানামকে, কারণ দুজনের ড্রেসের কালার ম্যাচ করা। তার চেয়ে বড় বিষয়, দুজনে একসাথে পার্টিতে প্রবেশ করেছে। রাতুল তো সানামকে দেখে জাস্ট শক। এই অপসরীর এই রূপটা তো তার জানা ছিল না। পার্টিতে ঢুকতেই সানাম এবং ফারিস আলাদা হয়ে গেল। সানাম অন্যদিকে ইতিকে খুঁজতে খুঁজতে পেয়েও গেল। দূরে থেকে রাতুল এক নজরে সানামকে দেখে চলেছে। এদিকে ফারিস তার কলিগদের সাথে কথা বলছিল। এমন সময় তার ফোনের রিংটোন বেজে উঠল। ফারিস তাদের থেকে সরে এসে পকেট থেকে ফোনটা বের করলো এবং সাথে সাথেই তার মাথায় রক্ত উঠে গেল। ফারিস রিসিভ করে হ্যালো বলার আগেই ওপার পাশ থেকে বুশরা বলে উঠল, লজ্জা করে না বিয়ের আগে অন্য মেয়ের সাথে ঘোরাঘুরি করতে? নিজের বডির সাথে লাগিয়ে ভালোই তো ফুর্তি করতেছো দেখছি। তোমাকে কতবার বলবো ওই বেয়াদব মেয়ের থেকে দূরে থাকতে? দেখো না মেয়েটার চাল চলন ভালো না। আর একবার যদি তোমায় ওই মেয়ের সাথে দেখি তাহলে তোমার একদিন কি আমার একদিন। বুশরার কথা শুনে ফারিস অদূরে দাঁড়িয়ে থাকা সানামের দিকে তাকালো। মেয়েটা যথেষ্ট ছেলেদের থেকে দূরত্ব বজায় দাঁড়িয়ে আছে। তবে ফারিস একটা সুখবর আগেই পেয়েছে। ফারিস মুচকি হেসে বলে, কি আর করবে, বিয়ে ভেঙে দিবে। বাই দ্য ওয়ে, বিয়ে ভাঙলেও আই ডোন্ট কেয়ার। আমি যার সাথে ইচ্ছা ঘুরবো ফিরবো। ওকে নাও, বাই বাই। বলেই ফারিস মুচকি হেসে কল কেটে দিল। ফারিস জানতে পেরেছে রাতুল এবং সানামের মধ্যে কিছুই নেই। রাতুল এখনো যে সানামকে কিছু বলার সাহস পায়নি, তাও স্বয়ং রাতুলই তাকে বলেছে। এই কথা শুনে ফারিসের খুশিতে যে কি করতে ইচ্ছে করছিল সে নিজেও জানে না। তবে পর মুহূর্তে অনুতপ্ত হয়েছে, কারণ না জেনেই বারবার মেয়েটার উপর সে অন্যায় করে ফেলছে। রাগ যে কোনো কিছুরই সমাধান নয়। ফারিস এখন নিজের রাগের উপর যথেষ্ট কন্ট্রোল রাখার চেষ্টা করে, কিন্তু সানামের কাছে কোন মুখে ক্ষমা চাইবে সেটাই বুঝতে পারছে না। আচ্ছা, কোনো রকম সারপ্রাইজ দিয়ে সরি বললে কেমন হয়? আচ্ছা, ফারিস কি সানামের বিষয় ওভার থিঙ্ক করছে? কিন্তু কেন সানামকে অন্য ছেলের সাথে সহ্য করতে পারে না? তার মানে কি না সানাম শুধুমাত্র তার দায়িত্ব। ফারিস অন্যদিকে যাবে, তখনই বস স্টেজে উঠে তার স্পিচ দিলেন। কয়েকজন পারফর্মও করলেন গানের। ফারিসের সেদিকে খেয়াল ছিল না, সে যে আর চোখে সানামকে দেখতেই ব্যস্ত। মেয়েটা এত সুন্দর কেন? মেয়েটার মায়া বারংবার তাকে চুমুকের ন্যায় টানছে। কিছুক্ষণ পর এক কলিগ এসে ফারিসকে বলল, তুমি আমারই ভার্সিটির ছিলে, আমি তোমার গান শুনেছি, যথেষ্ট সুন্দর গাও তুমি, তাই আমি সিঙ্গিংয়ে তোমার নাম দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর তোমার নাম আসলে স্টেজে উঠে পড়বে, কেমন? বলেই কলিগ চলে গেল। ফারিস নিশ্চুপ হয়ে শুনলো, একটা টু শব্দ অব্দি করলো না। কিছুক্ষণ পর ফারিসের ডাক আসলো। ফারিস এক নজরে সানামের দিকে তাকিয়ে কি মনে করে স্টেজে উঠে গেল। অতঃপর হাতে মাইক নিল, মিউজিক বাজতে শুরু করলো। ফারিস এক পলক সানামের দিকে তাকিয়ে গাইতে শুরু করলো। পুরো গানটা ফারিস সানামের দিকে চেয়ে গাইল। দুজন যেন দুজনের চোখের মাঝে হারিয়ে গেছে কোনো এক রঙিন দুনিয়ায়। তালির শব্দে দুজনেরই ধ্যান ভাঙলো। ফারিস মাথা নিচু করে হেসে স্টেজ থেকে নেমে গেল। ইয়েস, তার ফিলিংস সে ধরতে পেরেছে।
আগে কেন এই অনুভূতি বুঝলো না সে? কেন বড্ড দেরি করে ফেললো? ইতি এক নজরে সানামকে দেখছে। সানাম চুপচাপ জুসের গ্লাসটার দিকে তাকিয়ে আছে, কোনো এক ভাবনায় মগ্ন সে। নীরবতা ভেঙেই ইতি বলে উঠল, এ কেমন কথা সানাম? প্লিজ বলে দে ফারিস ভাইকে। আর কত সব মুখ বুঝে সহ্য করবি তুই বল? পার্টিতেও তোকে এই রূপে দেখতে ভালো লাগছে না। তোর চঞ্চলতাকে বড্ড মিস করছি রে। প্লিজ ফারিস ভাইকে বলে দে, আমার মন বলছে খারাপ কিছু হবে না। বড্ড দেরি হয়ে গেছে রীতি। কোন অধিকারে তাকে আমার ভালোবাসার কথা বলবো বলতে পারিস? কিছুদিন পর তার বিয়ে। না, আমার পক্ষে সম্ভব না কারোর সাথে থার্ড পারসন হয়ে থাকতে। আর তুই যে নিজের সুখের বিসর্জন দিচ্ছিস। সানাম তাচ্ছিলের হাসি দিয়ে বলল, ভালোবাসা যে সবসময় পেতেই হবে এমন নয়। মাঝে মধ্যে ভালোবাসাকে অন্যের হাতে তুলে দেওয়াতেও আলাদা প্রাপ্তি আছে, যা তুই বুঝবি না। আপাতত তুই সন্ধি ভাইয়ের দিকেই ফুল ফোকাস কর। আই উইল বি রাইট। ইতি আর কথা বাড়ালো না। সানামের সাথে কোনোদিনও সে যুক্তিতে পারেনি, তবে সে মন থেকে চায় সানাম খুশি থাকুক, ফারিসের সাথে খুশি থাকুক। কি হবে তার পরিণতি? শেষে কে হারবে, কে জিতবে, ভালোবাসা নাকি জেদ? দূর থেকে সেই কখন থেকেই রাতুল সানামের দিকে তাকিয়ে আছে। সানামকে যেন আজ সে চোখে হারাচ্ছে, নিজের প্রতি কন্ট্রোল করতে পারছে না। আজ কেন যেন সানামের চোখে চোখ রাখার মতো সাহসটা জোশে পাচ্ছে না, তাই দূর থেকে চুপচাপ সানামকে দেখছে। আজ রাতুল অনেক কঠোর একটা সিদ্ধান্ত নিয়েছে, যা ফলাতে বেশি সময় নেবে না। কিছুদিন পর, এই কিছুদিন বুশরা যেন ফারিসের সাথে লেগেই আছে, যা সানামের সহ্যই হচ্ছে না। সানাম ওদের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখার চেষ্টা করে, কিন্তু সানাম যখনই ওদের পাশ কাটিয়ে যায় তখনই বুশরা ফারিসের ক্লোজ হওয়ার চেষ্টা করে, যাতে করে সানাম ভাবে তাদের মধ্যে খুবই গভীর সম্পর্ক। ফারিস বুশরাকে সরিয়ে দেওয়ার আগেই সানাম চলে যায়। ফারিসের যেন ধৈর্যের বাঁধ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কিভাবে এর পিছু ছাড়াবে? তুই ইদানিং একটু বেশি বুঝবার সাথে টাইম স্পেন্ড করিস, তাই না? ফারিস কিছুই বলল না, চুপ করে রইল। তার দৃষ্টি স্থির সে অদূর যানবাহনের দিকে। স্বামী এবং সেজান একে অপরের দিকে চাওয়াচাই করছে। কিছুক্ষণ বাদে ফারিস অট্ট হাসিতে ফেটে উঠল এবং হাসতে হাসতেই সেজান এবং স্বামীকে একটা ভিডিও প্লে করে দেখালো। ভিডিওটা দেখে দুজনের চোখ বড় বড় হয়ে গেল। এই কারণেই বুশরার এতটা ক্লোজ ছিলাম আমি। চলো এখন বাসায় যাই, মায়ের চাটা ভীষণ মিস করছি। তোরাও আয়, মা অনেকদিন বলছে তোদের নিয়ে যাওয়ার জন্য। চল চল বলেই ফারিস সিঁড়ির দিকে চলে গেল। সেজান এবং স্বামী এখনো থম মেরে দাঁড়িয়ে আছে, তাদের মাথায় যেন কোনো কাজই করছে না। পরে ফারিসের ডাকে দুজনেরই ধ্যান ভাঙতেই কোনো কিছু না ভেবে সোজা হাঁটা দিল। বাসায় গিয়ে ফারিস যেন আকাশ থেকে পড়ল। ফারিসের মায়ের দেয়া শাড়ি পরে রাতুলের সামনে বসে আছে সানাম। রাতুলের দুপাশে রাতুলের বাবা মা রয়েছেন। রাতুলের বাবা এবং ইকরাম ফরিদ হেসে হেসে কথা বলছেন। সানাম সেই কখন থেকে মাথা নিচু করে বসে আছে। রাতুল কিছুক্ষণ পর পর আর চোখে সানামকে দেখছে। ফারিসের পেছনে থাকা সেজান ও স্বামীও একইভাবে নির্বাক হয়ে তাকিয়ে আছে। কি হচ্ছে এসব? অন্ত আন্টি ফারিসকে দেখে মুচকি হেসে বললেন, আরে সানাম আর রাতুলের বিয়ে তো। সানামের মতো না জেনেই তোমরা বিয়ে ঠিক করে ফেললে? কিছুটা রেগে বলল ফারিস। বারে, ওর মত আছে বলেই তো কথাবার্তা এগোচ্ছি নাকি, নয়তো এই অসময়ে বিয়ের কথা কেন উঠাতে যাব? অন্তর কথা শুনে ফারিস যেন পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল। যেমন ঝটকা সানাম খেয়েছিল, ঠিক তেমনি আজ ফারিস ঝটকা খেলো। কানে বারবার মায়ের কথাগুলোই বাজছে, মাথা ভন ভন করছে। সেজান এবং স্বামী করুণ দৃষ্টিতে ফারিসকে বোঝার চেষ্টা করছে, হচ্ছে কি এই দুটো মানুষের সাথে। সেজান এবং স্বামী করুণ দৃষ্টিতে ফারিসকে বোঝার চেষ্টা করছে, হচ্ছে কি এই দুটো মানুষের সাথে। ফারিস তোর পায়ে ধরে প্লিজ, আর খাইস না এসব। অনেক রাতও হয়েছে, বাসায় যাবি না? ভাই প্লিজ এগুলো অফ দে। সেজান এত বলেও ফারিসকে থামাতে পারছে না। ফারিস ওদের কথা না শুনে এক নাগারে ড্রিঙ্কস করেই চলেছে। তার চোখের সামনে বারংবার সেই দৃশ্য ভেসে উঠেছে, সানামের পানি খাওয়ার দৃশ্য। যখন প্রথম তৃষ্ণার্ত অবস্থায় সানামকে পেয়েছিল, সেই তৃষ্ণায় যে একইভাবে তৃষ্ণার্ত সে তার প্রেয়সীর অভাবে। সে তৃষ্ণার্ত।
ফারিস থামছে না দেখে সেজান এবং স্বামী দুজনই একসাথে টেনে আনলো বার থেকে। ফারিস নেশায় আবল তাবল কথা বলে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করছে। তার এতটাই নেশা ধরেছে যে ঠিকমতো দাঁড়াতে অবধি পারছে না। রাত 12টার বেশি বেজে গেছে, ফারিস এখনো ফিরেনি। সানাম ঘরের মধ্যে এক নাগাড়ে পায়চারি করে চলেছে। আগামীকাল সানামের হলুদ সন্ধ্যা। ঘরোয়াভাবে যেহেতু বিয়েটা সম্পূর্ণ হবে, সেহেতু হলুদের অনুষ্ঠানও ঘরোয়াভাবেই হবে। সানাম এখনো বুঝতে পারছে না তার বিয়ের সিদ্ধান্ত ঠিক হয়েছে নাকি ভুল। ফারিস যদি অন্য কারোর সাথে হ্যাপি থাকতে পারে, তাহলে সানাম কেন পারবে না? ওদের দুজনের সংসারে ওরা থাকুক। সানাম কেন খামোখা ওদের মাঝে হাঁডি হয়ে থাকবে? ইচ্ছে করলেও তো সে এ বাড়ি ছাড়তে পারবে না। তাই বাড়ি ছাড়ার একটাই উপায়, তা হচ্ছে বিয়ে। আর রাতুল তাকে যথেষ্ট ভালোবাসে। কথায় আছে যে তোমাকে ভালোবাসে তাকে গুরুত্ব দাও। সানাম আপাতত তাই চিন্তা করছে, কিন্তু সানামের মন যে কিছুতেই তার সিদ্ধান্ত সায় দিচ্ছে না। এদিকে ফারিসের চিন্তায় সে ভেতরে ভেতরে আধা পাগল হয়ে যাচ্ছে। সানাম ঘরে না থেকে লিভিং রুমের দিকে যেতেই ঋতিক খট করে দরজা খোলার শব্দ শুনতে পেল। সানাম পিছে ফিরে ফারিসকে ওই অবস্থায় দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সানামের দিকে তাকিয়ে সেজান তার চোখ নামিয়ে ফেলল। সানামের ওপর সে বড্ড রাগ করেছে। ফারিস না হয় একটা ভুল করেছে, তার মাঝে তো অবশ্যই কারণ ছিল। তাহলে সানামের কোন আক্কেলে একই ভুল করলো? তার তো বোঝা উচিত ছিল। আর সানামকেই বা দোষ দিয়ে লাভ কি? তার সামনে ফারিসও তো কম করেনি। দোষ দুজনেরই। ভেবে সেজান একটা চাপা দীর্ঘশ্বাস ফেলল। ফারিসকে দেখে সানাম দ্রুত এগিয়ে এসে উত্তেজিত হয়ে বলল, হয়েছে ওনার এই অবস্থা কেন? অতিরিক্ত ড্রিঙ্কস করে ফেলেছে। আমি ওকে রুমে দিয়ে আসছি, তুমি লেবুর রস নিয়ে আসো দ্রুত। সানাম এক মুহূর্ত দেরি করলো না, এক প্রকার দৌড়ে কিচেনের দিকে চলে গেল। সেজান এবং স্বামী ফারিসকে ধরে নিয়ে ফারিসের ঘরে চলে গেল। ফারিসকে বিছানায় বসিয়ে দিতেই ফারিস চিৎকার করে বলল, লিভ মি অ্যালোন। ফারিস, আমাদের কথা তো শোন। আই সে লিভ মি অ্যালোন। আমার কথা কি শুনতে পাস না? জলদি আমার বাসা থেকে বের হ, ড্যাম ইট। সেজান এবং স্বামী আর কিছু বলল না, চুপচাপ বেরিয়ে গেল। ফারিস ওই অবস্থাতেই বিছানায় গা এলিয়ে দিয়ে আগের স্মৃতিগুলো মনে করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সানাম লেবুর রস নিয়ে রুমে ঢুকলো। সেজান এবং স্বামীকে না দেখে সানাম খানিকটা অবাক হলো। ওদের ভাবনা সাইডে ফেলে সানাম লেবুর রসটা ফারিসের কাছে গেল। ফারিসের দিকে তাকাতেই দেখলো সে এক দৃষ্টিতে উপরে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। সানাম কিছু না ভেবেই বলে উঠল, লেবুর রসটা খেয়ে নিন। সানামের কণ্ঠস্বর শুনে ফারিস সানামের দিকে তাকালো। আস্তে আস্তে উঠে বসলো। এখনো টলছে সে। সানাম এক পলক ফারিসের দিকে তাকিয়ে লেবুর রসটা বেডের বক্সে রেখে চলে যেতে নিলে পেছন থেকে ফারিস সানামের হাত ধরে আটকালো। ফারিসের শীতল স্পর্শে সানাম কিছুটা ক্ষেপে পিছে ফিরল। চোখ দুটো রসগোল্লার ন্যায় বড় করে রেখেছে। দয়া দেখাতে এসেছো? দয়া তো আপনারা এতদিন দেখিয়েছেন, আমার মতো বোঝা আপনার ঘাড়ে চাপিয়েছেন, তাই আপনাকে সাহায্য করা আমার কর্তব্য। বোঝা শব্দটা শুনে ফারিসের মাথায় যেন চট করে আগুন জ্বলে যায়। সানাম ফারিসের থেকে নিজের হাত ছাড়াতেই ফারিস ঢলে ঢলে উঠে দাঁড়িয়ে সানামের দিকে এগোতে লাগলো। সানাম ফারিসের এহেম কাণ্ডে ভীতি দৃষ্টিতে ফারিসের দিকে তাকাতে তাকাতে পেছনের দিকে যেতে লাগলো। একসময় পিছে যেতে যেতে সানাম দেয়ালের সাথে লেগে গেল। সানাম চোখ বড় করে পিছে তাকালো তো আরেকবার ফারিসের দিকে। ফারিসের এগোনো দেখে সানামের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। এমন কেন লাগছে সানামের? তার মন চাচ্ছে দেয়াল ফাঁক করে ভিতরে ঢুকতে পারত। ফারিস আস্তে আস্তে সানামের অনেকটাই কাছে চলে আসলো। ড্রিঙ্কসের বাজে গন্ধ সানামের গা গুলিয়ে আসছে। আচমকা ফারিস সানামকে জড়িয়ে ধরলো। সানাম পুরোই হতভম্ব হয়ে রইল। তার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ হয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ সময় কেটে গেল। এর মাঝে ফারিস সবচেয়ে আকস্মিক ঘটনা ঘটিয়ে ফেলেছে। ফারিস সানামকে ছেড়ে ঢুলে ঢুলে দূরে সরে যায়। সানাম ঘাড়ে হাত দিয়ে সেভাবেই থম মেরে দাঁড়িয়ে রইল। তার সারা শরীরে বারংবার কম্পন সৃষ্টি হচ্ছে। ফারিস অন্যদিকে ফিরে দাঁড়িয়ে বলল, রুম থেকে বের হও। ফারিস পুরো কথা শেষ করার আগেই সানাম ছুটে বেরিয়ে গেল। সানাম বেরিয়ে যাওয়ার পর ফারিস ঠাস করে দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বসলো। কি এক অঘটন ঘটিয়ে ফেললো সে। ফারিস জলদি লেবুর রসের গ্লাসটা নিয়ে ঢকঢক করে সবটা গিলে ফেললো।
কিছুক্ষণ ওভাবেই বসে রইল। কয়েক মিনিট পর ফারিস মুখে হাত দিয়ে চেপে ওয়াশরুমে ছুটল। সানাম রুমে এসে হাঁপিয়ে চলেছে। এমন একটা ঘটনা সানামের অপ্রত্যাশিত ছিল। ঘাড়ের সেই স্থানটা যেন তার অবশ হয়ে আছে। কি হচ্ছে তার সাথে? ফারিসের এমন ব্যবহারের মানে কি? পরের দিন একে একে সবাই সানামকে হলুদ ছোঁয়ালো। ফারিসকে সকাল থেকে বাড়িতে দেখা যায়নি। সানাম যেন রোবটের মতো বসে আছে। ইকরাম ফরিদ সানামকে হলুদ ছোঁয়াতে ছোঁয়াতে নিচু স্বরে বলল, আমার মন বলছে তোর এই বিয়েতে মত নেই, নয়তো এমন মন মরা আছিস কেন? তুই ঠিক আছিস তো? সানাম নির্বাক হয়ে ইকরাম ফরিদের দিকে তাকিয়ে কৃত্রিম হাসির চেষ্টা করে বলল, আরে না আঙ্কেল, আমি খুশি আছি, শুধু তোমাদের ছেড়ে যাব ভেবে। বলেই মাথা নিচু করলো সানাম। কেন যেন মিথ্যেটা তার গলা দিয়ে আসছে না। ইকরাম ফরিদ বুঝলো সানামের অবস্থা। সে নিরাশ হয়ে উঠে চলে গেলেন। আলিফ এসে সানামকে অভিনন্দন জানালো। দূরে ইতি চুপ করে দাঁড়িয়ে আছে। সন্ধি আগামীকাল আসবে। সানাম তার বিয়েতে শুধুমাত্র ইতি এবং আলিফকেই পাশে পাচ্ছে। দূরে সেজান এবং স্বামী আনমনে চুপচাপ বসে আছে। সেজান সানামের দিকে তাকিয়ে তাকিয়ে বলল, ফারিসের কোনো খবর পেয়েছিস? না, ফোন সুইচ অফ বলছে। আচ্ছা, ওরে ওর মতো থাকতে দে। এখন আমাদের যা করার করতে হবে। কি করা যায়? আমাদের পক্ষে কি সম্ভব? সেজান কিছুক্ষণ ভাবলো, অতঃপর আলিফের দিকে তার নজর গেল। হ্যাঁ, কাজ এবার সারছে। সেজান শয়তানি হাসি দিয়ে বলল, হবে ব্রু, হবে। এই সেজানের বুদ্ধি এত কাঁচা না, জাস্ট গুটিটা পয়েন্টে লাগালে এই কাজ তানাম। মানে কি বলতে চাইছিস? মানে খুব সোজা। আগে চল ওই বড়টাকে গিয়ে ধরি। বলেই সেজান স্বামীকে নিয়ে আলিফের কাছে গেল। সেজান মুখে হাসি ঝুলিয়ে আলিফের কলার ধরে অন্যদিকে নিয়ে আসলো। আলিফ হতভম্ব হয়ে রইল। স্বামীও বুঝতে পারছে না সেজান কি করতে চাইছে। সেজান এদিক ওদিক তাকিয়ে আলিফের উদ্দেশ্যে বলে, সানামের ফ্রেন্ড তুই না? হ্যাঁ, কেন? সানামকে খুশি দেখতে চাস? এখনো তো দেখছি। আরে বলো। বলে সেজান চোখ বুঝে তার রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। একটা লম্বা শ্বাস ফেলে সিরিয়াস হয়ে বলল, দেখ আলিফ, সানাম খুশি নয়। সানাম অন্য কাউকে ভালোবাসে, বাট চাপে পড়ে আরেকজনকে বিয়ে করছে। তুই যদি আমাদের সাহায্য না করিস তাহলে সানামের লাইফ বরবাদ হয়ে যাবে। আলিফ একবার সানামের দিকে তাকালো। সানামকে আসলেই তেমন খুশি দেখাচ্ছে না। আলিফকে চুপ থাকতে দেখে সেজানের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সে নিজের রাগ দমাতে না পেরে আলিফের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, তুই যদি আমাদের এই বিয়ে ভাঙতে সাহায্য না করিস তাহলে তোর হাত পা ভেঙে তোর হসপিটালের বেডে শুয়ে দেব। এখন তুই সিদ্ধান্ত নে, বিয়ের বিরিয়ানি খাবি না ডাক্তারের ইঞ্জেকশন? আলিফ ভীষণ ভয় পেয়ে যায় সেজানের এমন থ্রেটে। আলিফ সাথে সাথে এক নিঃশ্বাসে বলে উঠল, আমি করব। বলো আমায় কি করতে হবে? আজ সানামের বিয়ে। সানাম কোণে সেজে চুপচাপ নিজের ঘরে বসে আছে। বাইরে কিছুটা চেঁচামেচি শব্দ আসছে। ওদিকে ফারিস বিয়েতেও থাকতে চেয়েছিল না, কিন্তু সেজান তাকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে এসেছে। ফারিস বিরক্তি নিয়ে বলল, আমাকে বারবার এসবের মধ্যে কেন টানছিস? বললাম না আমার এসব মোটে সহ্য হচ্ছে না। তাহলে তুই স্বীকার করছিস সানামকে তুই ভালোবাসিস? হ্যাঁ, করছি স্বীকার। আর কিছু বলার থাকলে বল, নয়তো আমি গেলাম। বলেই ফারিস চলে যেতে নিচ্ছিল। সেজান ফারিসকে টেনে আটকালো। যদি ভালোই বেশি থাকিস তাহলে এসবের মানে কি? কেন বিয়ে ভেঙে দিচ্ছিস না? যেখানে সানাম বিয়ে করতে রাজি সেখানে আমি ভাঙবো কোন দুঃখে? বুঝছি, তোরা দুইটাই একই পদের মানুষ। তোদের দ্বারা আশা করা মানে বাস খাওয়া। ঠিক আছে, তুই বসে বসে ঘুমা, যা করার আমিই করব। মানে কি করবি তুই আবার? খেলা যখন শুরু হবে তখন বলবা মাম্মা। এখন যা, রুমে গিয়ে চোখ মুখ ধুয়ে আয়। সারা রাত তো মনে হয় না কান্নার কারণে ঘুমিয়েছিস। ফারিস চুপ করে রইল। জলদি সেজানকে এড়াতে সে নিজের রুমের দিকে চলে গেল। ইতি, আমার পাশে এসে বস। ইতি কোনো কথা না বলে জানালার দিকে তাকিয়ে রইল। সানাম বুঝতে পারছে না ইতি কেন তার সাথে কথা বলছে না। তোর সমস্যা কি ইতি? কাল থেকে কেন এমন করছিস? আমার সমস্যা তোকে নিয়ে, আর কিছু? সানাম অসহায় দৃষ্টিতে তাকালো। ইতিকে কিছু বলতে নিবে অমনি সেজান আসলো রুমে। সরি ডিস্টার্ব করার জন্য। সানাম, তোমার সাথে কিছু কথা বলার ছিল। আমি জানি তুমি ফারিসকে ভালোবাসো, তাও তুমি অন্য কাউকে বিয়ে করছো। আন্দাজে ঢিল ছুড়ল সেজান। সে নিজেও এই বিষয়ে কনফিউজড। সানাম অনেকটা অবাক হয়ে গেল সেজানের কথায়।
সেজান কিভাবে জানলো? কিছুক্ষণ সময় অতিক্রম হলো। সানাম ভাবলো যেহেতু জেনেই গেছে আর লুকিয়ে লাভ কি। তোকে ভালোবাসলেও সে তো আরেকজনের বাগদত্তা। সে যদি আরেকজনের সাথে সুখী হতে পারে তাহলে আমিও কেন পারবো না? রাতুল আমায় যথেষ্ট ভালোবাসে। কথায় আছে, যে তোমায় অধিক গুরুত্ব দেয় তুমি তাকেই গুরুত্ব দাও। সানামের উত্তরে সেজান ভেতরে ভেতরে লুঙ্গি ডান্স দিয়ে ফেললো। সাথে এও বুঝলো এই দুইটার একই অ্যাঙ্গেলের ঘাটতারা। কেউ কারো থেকে এক বিন্দুও কম না। এদের মধ্যে কেউ একজন যদি তার ভালোবাসার প্রকাশ ঘটাতো তাহলে হয়তো এত কিছুর মুখোমুখি হতো না। সেজান কিছু না বলে চলে যেতে নিবে অমনি আবার দাঁড়িয়ে বলে, কি বললে? ফারিসের বিয়ে? আমি তো জানি বিয়ে ভেঙে গেছে, ফারিস ভেঙে দিয়েছে। ও আবার কার সাথে সুখী হবে? তোমার এই ল্যাপ তো শখের সাথে মেবি। যাই হোক, ফারিস সিঙ্গেল আছে, বিয়ে করলে করো, নয়তো ফারিসের কাছে ফিরো। বাই অ্যান্ড হাই কিউটি। সানামের আরেক বান্ধবীকে উদ্দেশ্য করে বলল। মেয়েটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে দেখে সেজান সেই মুহূর্তেই রুম ত্যাগ করলো। সানাম যেন সেখানে থম মেরে বসে আছে। সেজানের কথাগুলো তার মাথার উপর দিয়ে গেছে। তার মস্তিষ্ক যেন বন্ধ হয়ে আছে। এই মুহূর্তে কেন এরকম একটা খবর দিল সেজান? সানাম বুঝতে পারছে না এই মুহূর্তে তার কি করা উচিত। সানাম দু হাত মাথায় দিয়ে বসে আছে। সেজান ফারিসকে রুম থেকে টানতে টানতে লিভিং রুমে নিয়ে যেতে যেতে বলল, ঘরে বসে কি আলুর চপ খাবা বন্ধু? সার্কাস দেখবা না? আমার থ্যাঙ্কস জানা, আমার জন্য তোর সার্কাস মিস হবে না। জাস্ট শাট আপ সেজান, এসব বাকওয়াস বাদ দে। সেজান হাসলো এবং ভাবলো তার বন্ধুর জন্য ঠিক কেমন সারপ্রাইজ রেডি রেখেছে। লিভিং রুমের এক পাশে দাঁড়াতেই আলিফ, স্বামী এবং সন্ধি চলে আসলো। সন্ধিকেও সেজান এই প্ল্যানে সামিল করেছে, কারণ তার এই দিকটা সামলাতে হবে। তাই সেজান নিজের বদলে সন্ধিকে নিয়ে এসেছে। সন্ধিকে ধরার উপায় হলো ইতিও প্ল্যানের কিছুটা জানে। ফারিস তিনজনকে হাঁপাতে দেখে ভ্রু কুঁচকে বলল, কোন মহৎ কাজ করে এসেছেন আপনারা? তিনজনের কেউই ফারিসের প্রশ্নের উত্তর দিল না। স্বামী সেজানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কাজ হয়ে গেছে, এখন শুধু কিছু সময়ের অপেক্ষা। গুড। বলেই সেজান হাসলো। ফারিস বেকুবের মতো দাঁড়িয়ে রইল। ওদের কথোপকথনের আগামাথা কিছুই বুঝে উঠতে পারছে না। তোরা ঠিক কোন বিষয়ে কথা বলছিস? যাব, টাইম আয়েগা তাপ দেখলে না। ফারিস আর ওদের দিকে নজর দিল না। কিছুক্ষণ পর বরযাত্রী এসে গেল। বরযাত্রী আসলেও আসেনি বর। বিষয়টা নিয়ে সকলে চিন্তিত। রাতুলের বাবা মাও পেরেশানে পড়ে গেছে। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, রাতুলের কোনো খোঁজ নেই। ফারিস নিজেও নখ কামড়াচ্ছে। রাত 8টা বেজে গেল। রাতুলের অপেক্ষা করতে করতে কাজীও ক্লান্ত। অপেক্ষা করতে করতে রাতুলের বাবা এতক্ষণ নানান বুঝ দিয়ে তাকে আগলে রাখলেও এখন আর সম্ভব হচ্ছে না। এদিকে সেজান এবং স্বামী গুতাচ্ছে ফারিসকে বিয়ের কথা বলার জন্য। এক সময় সেজান অতিষ্ঠ হয়ে বলল, দেখ ভাই, সুযোগের সদ্ব্যবহার করতে হয়। উপরওয়ালার হয়তো উত্তম পরিকল্পনা আছে তোদের এক করার। ভাই প্লিজ, রাতুল আসলে সানামকে সারা জীবনের জন্য হারাবি। এত বড় সুযোগ মিস করিস না। ফারিস সেজানের কথাগুলো চুপচাপ শুনে চোখ বুঝলো। একটা দীর্ঘশ্বাস ফেলে ফারিস ইকরাম ফরিদের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে ইকরাম ফরিদ কাজীকে বোঝাতে ব্যস্ত। এদিকে রাতুলের বাবা হাল ছেড়ে দিয়েছে। তার ছেলে আজ আর আসবে না বেশ ভালো করেই বুঝলো। ফারিস তার বাবাকে ডেকে বলল, বাবা, আমি সানামকে বিয়ে করতে চাই। ফারিসের এমন প্রস্তাবে সকলে স্তব্ধ হয়ে গেল। ইকরাম ফরিদও নিমিষেই চুপ হয়ে পিছে ফিরে ফারিসের দিকে তাকালো। সানাম এতক্ষণ দরজার ধারেই পায়চারি করছিল। যখন ফারিসের কণ্ঠ শুনো সে এক মুহূর্ত দেরি না করে দরজার পাশে দাঁড়িয়ে যায়। পরক্ষণেই ফারিসের এমন প্রস্তাবে সানাম নিজেও যেন আকাশ থেকে পড়ল। সানাম কি ভুল শুনছে নাকি ঠিক? নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না সে। এদিকে ফারিসের এমন প্রস্তাব শুনে দূরে সেজান আলিফকে দুরুম দারুম ঘুরাচ্ছে খুশিতে। বেচারা মাথা ঘুরিয়ে স্বামীর উপর গিয়ে পড়ল। স্বামী জোরে জোরে হাসছে সেজান এবং আলিফের কাহিনী দেখে। দূরে ইতি সন্ধির হাত শক্ত করে চেপে ধরে সন্ধির দিকে তাকিয়ে খুব খুশি হয়ে বলল, তোমাদের প্ল্যান সাকসেসফুল সন্ধি। আমার বান্ধবীর ভাগ্য তাহলে খুব শীঘ্রই খুলতে চলেছে। সন্ধি ইতির মায়া ভরা হাসির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে হাসলো। ইকরাম ফরিদ অবাক হয়ে বলল, তুমি কি শিওর ফারিস, সানামকে তুমি বিয়ে করবে? আর রাতুল? বাবা, আসলে তোমাকে বলা হয়নি, আমি আমার বিয়েটা ভেঙেছিলাম সানামের জন্য। সানামকে ভালোবাসি আমি। বাসায় যখন জানাবো তার আগেই এরকম একটা পরিস্থিতি এসে গেছে, যার কারণে আমি আর কিছুই বলতে পারিনি।
রাতুল এখনো আসতে পারিনি, তার মানে সানামের বিয়েও ভেঙে গেছে। আমি আর দেরি করতে চাইছি না বাবা। সকলেই ফারিসের দিকে তাকিয়ে আছে। ওইদিকে সানামের চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। এতদিন যার জন্য এত কিছু সহ্য করলো, তার মুখে এইসব শুনলে যে কতটা তৃপ্তি এবং আনন্দ মিলে তা সানামের মুখে প্রকাশ করতে পারবে না। তার এই বিয়ে উছিলায় ফারিস তার মনের কথা বলেছে, এই বা কম কিসের। সেজান সন্ধিকে বলল, ফুলের ডেলিভারি কি হয়েছে? হ্যাঁ, কিছুক্ষণ আগেই দিয়ে গেছে। তাহলে জলদি কর, বিয়ে তো হবেই। এখন আমরা না হয় বাসর সাজানো শুরু করি। বলেই সেজান আলিফ, স্বামী এবং সন্ধিকে নিয়ে ফারিসের রুমের দিকে চলে গেল বাসর ঘর সাজাতে। এদিকে রাতুলের বাবা মা ওদের কাছে ক্ষমা চেয়ে বরযাত্রী সহ চলে গেল। অন্ত আন্টি আপত্তি করলো না, কারণ তার স্বামী ইকরাম ফরিদ আগেই দুজনের মধ্যকার সম্পর্কের হালকা ধারণা দিয়েছিলেন। ভেতর থেকে অন্ত ব্যতীত হলেও প্রকাশ করতো না। ফারিসের হুট করে এমন প্রস্তাবে তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সালাম কবুল বলতেই কাজী সহ ঘরের সকলে আলহামদুলিল্লাহ পড়ে উঠল। লিভিং রুম থেকে ফারিস ওদের আলহামদুলিল্লাহ শুনে হাসলো। ইকরাম ফরিদ ফারিসের কাঁধে হাত রাখলো। ফারিস এদিক সেদিক তাকিয়ে সেজানদের খুঁজলো, কিন্তু চারটার একটাকেও পাওয়া যাচ্ছে না। গেল কোথায় ওরা? ইতিকে রুম থেকে বের হতে দেখে ফারিস হাঁক ছাড়লো। ইতি দাঁড়িয়ে মুচকি হেসে বলল, বরের নতুন জিজু, বউকে লাগবে নাকি? মজা নিয়ে বলল, তেমন কিছু না। অ্যাকচুয়ালি সন্ধি, সেজান ওরা কোথায়? আপনার ঘরে। বলেই ইতি কিচেনের দিকে চলে গেল। ফারিস উঠে তার ঘরের দিকে চলে গেল। নিজের রুমে ঢুকতে নিলে স্বামী ফারিসের পথ আটকে দাঁড়ালো। কি চাই? কি চাই মানে? তোরা আমার ঘরে কি করছিস? বের হ সব কটা। নো, নেভার। বলেই ফারিসের মুখের উপর দরজা বন্ধ করে দিল স্বামী। ফারিস এত ডেকে ওদের রুম থেকে বের করাতে পারলো না, তাই আর কি করার, আবারও সোফায় গিয়ে বসলো। অন্ত আন্টি সানামকে জড়িয়ে ধরে আনন্দের সুরে বলল, এমন লক্ষ্মী মেয়েকে আমার ছেলের বউ করে পাবো কখনো কল্পনাও করিনি। তোমরা রেগে নেই তো আন্টি? আরে ধুর, কিসের রাগ? আর এই পাজি আন্টি বলছিস কেন? মা বলবি, নয়তো থাবড়িয়ে গাল লাল করে দিব। সানাম কিঞ্চিত হাসলো। ওরা এত ভালো কেন? আল্লাহ ওদের কি দিয়ে তৈরি করেছে তা সানাম ভেবে পায় না। কিছুক্ষণ পর ফারিসকে রুমে এনে সানামের সাথে বসানো হলো। সানামের সারা শরীরে শীতল হাওয়া খেলে গেল। এটা কি ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার অনুভূতি? সূর্যের মধুময় কিরণ জানালা ভেদ করে সানামের চোখে পড়তেই পিট পিট করে চোখ মেলতেই উপরের নানান ফুলের বেড়াজাল দেখতে পেল সে। অমায়িক ফুলের সুক্রান্ত আছেই। সানাম বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। অতঃপর গতকাল বিয়ের কথা মনে হতেই সানাম লজ্জায় দৃষ্টিতে নুইয়ে ফেলে। এখনো কেন যেন বিশ্বাস করতে পারছে না সে বিবাহিত, তার ভালোবাসার মানুষটার সাথে সে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। সানাম ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। ফারিস এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। তার পাশে যে একজন শুয়ে আছে সেদিকে তার কোনো খেয়াল নেই। গতরাতে দুজনের মাঝে কোনো রকম কথা হয়নি। আনন্দেই দুজনে তাদের কথাগুলো হারিয়ে ফেলেছিল। ফারিস যখন বিছানায় বসে, সানাম পেছন দিয়ে বেড থেকে নেমে যায়। এক অজানা অস্বস্তি কাজ করছিল তার মাঝে। ফারিস তার লাল টুকটুকে বইয়ের দিকে কিছুক্ষণ এক পলক তাকিয়েছিল। সে বুঝছে তার বইয়ের অবস্থা, তাই সে সোজা হয়ে শুয়ে অপর দিকে ফিরে বলেছিল, কেউ চাইলে আমার পাশে শুতে পারে, আমি মাইন্ড করব না। বলেই ফারিস চোখ বুজে। সানাম তখনও দাঁড়িয়েছিল। ঘন্টাখানেক পর সে যখন নিজেও ক্লান্ত হয়ে যায় এবং ভাবে ফারিস ঘুমিয়ে পড়েছে, তখন সে বিছানায় এক পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। কিন্তু ফারিস তখনও ঘুমায়নি। সে যে তৃষ্ণার্ত তার প্রেয়সীকে দেখার জন্য। যখন বুঝলো সানাম ঘুমিয়ে কাত, তখন ফারিস মুচকি হেসে সানামের দিকে ফিরে শুয়ে পড়ল। সানামের ঘুমের কারণে তার কোনো হুঁশ নেই। ফারিস তৃপ্তি নিয়ে দেখলো সানামকে, কিন্তু যতই দেখুক না কেন তার দৃষ্টি তৃষ্ণার্ত রয়ে যায়। সানামকে দেখতে দেখতে নানান চিন্তা করে। একেবারে 4টার দিকে ঘুমিয়েছে, যা সানামের অজানা। সানাম দেয়াল ঘড়িতে সময় দেখে চট জলদি উঠে পড়ে। এই বেনারসি নিয়ে এখন তার দম বন্ধ হয়ে আসছে। জলদি রুম থেকে বেরিয়ে তার ঘর থেকে একটা শাড়ি নিয়ে আবার ফারিসের রুমে চলে এলো। ফারিস তখনও ঘুম। সানাম ফারিসের দিকে এক পলক তাকিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। এখন মোটামুটি সে শাড়ি পরতে জানে। ফারিসের মুখে পানির ছিটা পড়ায় তার ঘুম ভেঙে গেল।
চোখ বন্ধ অবস্থাতেই তার মুখমণ্ডলে বিরক্তির প্রকাশ পেল। ফারিস চোখ খুলে সামনে তাকাতেই থমকে গেল। সানাম ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলের পানি ঝরাচ্ছে, নাকে নথ, দু হাতে চুড়ি, শাড়ি যেন পারফেক্টলি ফারিসের বউ। ফারিস মুগ্ধ হয়ে তার প্রেয়সীকে দেখছে, ইচ্ছে করছে তার ভালোবাসার স্পর্শে তার প্রেয়সীকে মুড়িয়ে দিতে, তার দীঘল কালো কেশের সুঘ্রাণে নিতে, কিন্তু সেই ইচ্ছা পূরণ হলো না। তো তখনই দুই রাম ছাগল ফারিসের চিন্তায় বাগড়া দিয়েছে। সেজান স্বামী চেঁচিয়ে চেঁচিয়ে ওদের ডাকছে এবং দরজায় নক করছে। কি বেলা তো গড়িয়ে গেল, এত কি এর বাসর করিস তোরা? এদিকে আন্টি আমাদের মাথা চিবিয়ে খাচ্ছে তোদের ডাকার জন্য। এখন বেরিয়ে আসবি নাকি দরজা ভেঙে তোদের বাসরে হাড্ডি হবো? ওদের লাগামহীন কথাবার্তায় সানাম লজ্জায় মাথা নুইয়ে ফেলে। তখনই তার চোখ পড়ে বিছানায় বসে থাকা ফারিসের দিকে, যে কিনা বর্তমানে তেলে বেগুনে জ্বলছে। সানাম সাথে সাথে চোখ নামিয়ে ফেলল। ফারিস চেঁচিয়ে বলল, বাসর মাই ফুড, তোদের জন্য বাসর কি হানিমুন আমার পক্ষে সম্ভব না। এখন তোরা যাবি নাকি জুতা দিয়ে বাইরেতে বাসা থেকে বের করব? ওপার থেকে কোনো রকম সারা শব্দ আসলো না। এর মানে বোঝা গেল ওরা আর এই দিকে নেই, বাতাসে তাকে হারিয়ে গেছে। ফারিস রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেল। আর সানাম তো সে থম মেরে দাঁড়িয়ে রইল। ফারিসের কথাগুলো যেন তার মাথার উপর দিয়ে গেছে। ফারিস কফি খাচ্ছে আর দুই বান্দার সাথে আড্ডা দিচ্ছে। ফারিসের মনে একটা প্রশ্ন আসতেই ফারিস বলে উঠল, আচ্ছা তোরা কিভাবে রাতুলকে লাইন থেকে ক্লিয়ার করলি? সেজান হাসলো। স্বামী সেজান একে অপরের দিকে তাকিয়ে সেজান বলে উঠে, স্লিপিং পিল। হোয়াট? সেজান হাসতে হাসতে বলল, হ্যাঁ, রাতুলের এক ফ্রেন্ডে হাত করছিলাম। ওই ছেলে রাতুলের জুসে হাই জুসের স্লিপিং পিল দিয়েছিল। রাতুল বার থেকে হেঁটে আসতে আসতে রাস্তাতেই ঘুমিয়ে গেল। সন্দীপ, স্বামী, আলিফ মিলে ওই হালায় টানতে টানতে এক পরিত্যক্ত গোডাউনে ফেলে আসে। শুনেছি ওই গোডাউনে ভূতের কিছু আছে, তাই আমি আরও বড় প্ল্যান করলাম। ভূতের সিঁড়ি প্রজেক্টরে দিয়ে ওদের বললাম ঠিক জায়গায় কূপ মারতে। রাতুল ঘুম থেকে জাগলেও ভয় পাইতে পাইতে বারবার অজ্ঞান হয়ে গেছে। আজ বা কালকের মধ্যে দেখিস ওর ফ্যামিলি ওরে পাগলাগারদে পাঠাবে। সেজানের এমন প্ল্যানে ফারিস কিটকিটিয়ে হেসে দিল। কেটে গেল কয়েক মাস। সানাম নিজেকে কিছুটা স্বাভাবিক করলেও এখনও ফারিসের সাথে সে স্বাভাবিক হতে পারেনি। সেজান সানামকে জানিয়েছে ফারিস বুশরার সাথে নাটক করেছিল। বুশরার কাছে একটা মেয়ের ভিডিও ক্লিপ ছিল যা বুশরা খারাপ ভাবে ব্যবহার করতে গিয়েছিল। ফারিসের কাছে বলতেই ফারিস এসব করেছে। একটা মেয়ের সম্মান বাঁচিয়েছে ফারিস ভেবে সানামের ফারিসের প্রতি সম্মান আরও বেড়ে যায়। ফারিস প্রতিদিন সানামকে ভার্সিটি পৌঁছে দেয় এবং বাসায় নিয়ে আসে। সানামের জব করার অনুমতি দেয়নি ফারিস, কারণ সানাম এখন একার উপর নির্ভরশীল নয়, তার নিজের একটা পরিবার আছে, স্বামী আছে, সংসার আছে। তাই সানাম আপাতত নিজের পড়াশোনা এবং পরিবারের ওপর সব দিক ফোকাস রেখেছে। সানাম এখন ফারিসের প্রতিটা কাজ করে দেয়। হয়তো দুজনের কথা বলায় সমস্যা, তবে মন থেকে দুজন দুজনের পাশে ছায়ার মতো থাকে। দুজন জানে দুজনের অনুভূতি একই রকম, তাও কোথায় যেন কথাগুলো আটকে থাকে, বের হতে চায় না। ফারিস সানামকে নিয়ে ভার্সিটি থেকে ফিরছিল, তখন সানাম অস্ফুট সুরে বলে ওঠে, কোথায় যাচ্ছেন? ফারিস কিছু বলল না, হাসলো। পুরো রাস্তায় সানামের একটা প্রশ্নের উত্তর দেয়নি। কিছুক্ষণের মধ্যেই ফারিস একটা রিসোর্টের সামনে এসে দাঁড়ালো। এত সুন্দর রিসোর্ট, সানাম মুগ্ধ হয়ে দেখছে। সানাম বাইক থেকে নামতেই ফারিস সানামের চোখে লাল কাপড় বেঁধে বলল, চুপ, কোনো কথা নয়, আমি যেখানে নিয়ে যাচ্ছি চুপচাপ আসবে। বলেই ফারিস সানামের হাত ধরে ভেতরে নিয়ে গেল। পাক্কা 10 মিনিট পর সানামের চোখের বাঁধন ফারিস খুলে দিল। সানাম সামনে তাকিয়ে হাঁ হয়ে গেল। কি সুন্দর ডেকোরেশন, চারপাশে নানান লাভ বেলুন, ক্যান্ডেল দিয়ে সাজানো। এটা একটা বড় বেডরুম, এক পাশে বসার জায়গা রয়েছে। সানাম মুগ্ধ হয়ে সবই দেখে যাচ্ছিল, তখনই তার সামনে প্রজেক্টরের মাধ্যমে একটা বাক্য ফুটে উঠল, ভালোবাসি আমার তৃষ্ণার্ত প্রেয়সীকে। বাক্যটির পরপরই সানামের হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠল। ফারিসের এমন প্রপোজ সানামের চোখ দিয়ে অটোমেটিকলি জল গড়িয়ে পড়ল। ফারিস সানামের কানের কাছে শীতল কণ্ঠে বলে উঠল, ভালোবাসি আমার এই রাগী বোমটাকে। কতদিন ঝগড়া করি না, খুব মিস করছি। তবে আজ কোনো ঝগড়া নয়, বুঝলে? এখন বলো, ভালোবাসো? সানাম মাথাটা নিচু করে হাসলো। সানাম মাথা নাড়িয়ে বলল, বাসি আমার ফানুষকে।
সানামের দেয়া নিকনেম শুনে ফারিস হাসলো। অতঃপর সানামের সামনে এসে সানামের দিকে হাত বাড়িয়ে বলল, মে আই? সানাম লজ্জায় মাথা নুইয়ে ফেলল। ফারিস ঠিক কি চাইছে সানাম ফারিসের নেশা ভরা চাহনিতে বুঝতে পেরেছে। তবে আজ সে বাধা দিবে না। অনেক বাধা বিপত্তি পার করেছে, আর নয়। সানাম কাপা হাত বাড়িয়ে ফারিসের হাতে রাখলো। ফারিসের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে যে সম্মতি পেয়েছে তার প্রেয়সীকে আপন করার।